আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রিয়াল চ্যানেলে। আজকে আমরা পড়ব হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের চতুর্থ পর্ব। এই পর্বটি তুলনামূলকভাবে অন্য পর্বগুলোর থেকে একটু বড় হবে, তবে এই পর্বে খুব গুরুত্বপূর্ণ একটি নতুন চরিত্রের আবির্ভাব ঘটবে। তাই আমার সবার কাছে অনুরোধ রইল যেন সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখেন, এবং আমাদের চ্যানেলে এই উপন্যাসের সিরিজটা শেষ হওয়ার পরে আরও বিভিন্ন ইউনিক এবং দুর্দান্ত কিছু উপন্যাসের বাংলা অনুবাদ আসতে চলেছে। এবং বলা বাহুল্য যে এগুলা আপনারা সচরাচর ইউটিউবে এগুলার বাংলা অনুবাদ খুঁজে পাবেন না। সো অবশ্যই আমাদের সাথে থাকুন এরকম আরও উপন্যাসের বাংলা অনুবাদ পাওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের যদি কোনো সাজেশন থাকে, বুক সাজেশন, যে আপনারা এটা চান পড়তে বাংলা অনুবাদটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবেন আমাদেরকে, এবং আমরা চেষ্টা করব সেই অনুযায়ী, যদি সম্ভব হয় আমাদের, তাহলে সেই অনুযায়ী সেটার ভিডিওগুলো আপলোড করার। তাহলে শুরু করছি নরওয়েজিয়ান উডের চতুর্থ পর্ব। গ্রীষ্মের ছুটিতে যখন আমরা ঘরে ছিলাম তখন একদিন পুলিশ এলো ক্যাম্পাসে। আন্দোলন তখনও চলছিল। দিনের পর দিন ধর্মঘট, সব কিছু অচল করে দেওয়া হয়েছিল। আমাদের ক্যাম্পাসের অবস্থা আরও খারাপ হলো। প্রশাসন পুলিশ ডাকতে বাধ্য হলো। দাঙ্গা পুলিশ একটা ভয়াবহ জিনিস। ওরা এসে প্রথমে ব্যারিকেড ভাঙলো, মারধর করলো, তারপর বেছে বেছে কিছু ছাত্র গ্রেফতার করলো। পুরো দেশে একই ঘটনা ঘটলো। একটা ইউনিভার্সিটির পেছনে অনেক বিনিয়োগ থাকে, অনেক ছেলের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এটা এত সহজেও জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও বলে বন্ধ করে দেওয়া যায় না। এমনকি যেসব ছাত্রই ধর্মঘট করছিল তারাও কখনো মনে প্রাণে সেটা চায়নি। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে, এটা তাদের উদ্দেশ্য ছিল না। তারা চেয়েছিল প্রশাসনিক কিছু রদবদল। কোথায় কি অদল বদল হবে, কে কোন চেয়ারে বসবে, কার হাতে ক্ষমতা থাকবে, এগুলা নিয়ে আমাদের মতো সাধারণ ছাত্রদের খুব বেশি মাথা ব্যথা ছিল না। তাই একসময় ধর্মঘট শেষ হয়ে গেল এবং এটা নিয়ে আমাদের বিশেষ কোনো অনুভূতি হলো না। সেপ্টেম্বরে আবার যখন ক্লাস শুরু হলো আমি ক্যাম্পাসে গেলাম। ভেবেছিলাম দেখব সব কিছু ভেঙে চুরে ফেলা হয়েছে, কিন্তু সেরকম কিছু খুঁজে পেলাম না। জায়গাটা মোটামুটি অক্ষতই ছিল। বিল্ডিংগুলো ঠিকঠাক আছে, প্রফেসরের অফিসে ভাঙচুর হয়নি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসে আগুন লেগেনি, এমনকি লাইব্রেরির বইগুলোও পর্যন্ত ঠিকঠাক আছে। খুব মেজাজ খারাপ হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম, বোকাচোদাগুলো তাহলে এতদিন ধর্মঘট চালিয়ে কি করলো? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও বলে চিৎকার করলো, কিছুই তো করতে পারলো না। ধর্মঘট নেই, কিন্তু ক্যাম্পাস থেকে পুলিশ গেল না। পুলিশের নজরদারিতে একটা সময় ক্লাস শুরু হলো। মজার ব্যাপার, প্রথম ক্লাসে ঢুকলো এই গাধার বাচ্চাগুলাই, যারা ধর্মঘট করেছিল। তাদের দেখে মনে হচ্ছিল এটা কোনো ব্যাপারই না, তারা কখনো ধর্মঘট করেনি, তারা চায়নি ক্লাস বন্ধ হোক। তারা নিয়মিত ক্লাসে আসতে শুরু করলো। রোল কলের সময় খুবই উৎসাহী হয়ে ইয়েস স্যার বলে চিৎকার দিতে লাগলো। মনোযোগ দিয়ে ক্লাস নোট নিত। অথচ এরাই সাধারণ ছাত্রদের উপর হম্বিতম্বি করত যখন তারা ক্লাস করতে চেয়েছিল। হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারলাম না। তারা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের কোনো সমাধান হলো না, তাদের একটা দাবিও পূরণ হয়নি। তারাও আন্দোলনের কোনো আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেনি। যে বিষয়গুলো নিয়ে আন্দোলন হয়েছিল সে বিষয়গুলিও শেষ হয়ে যায়নি। আন্দোলন চলার কথা তার নিজস্ব গতিতে, কিন্তু তার বদলে তারা ইয়েস স্যার বলতে শুরু করে দিল। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা, কেন তারা ক্লাস বন্ধ করলো, আবার কেনই বা হুট করে শুরু করলো। হ্যাঁ, এটা ঠিক যে পুলিশ এসে তাদের ব্যারিকেড ভেঙে দিয়েছে, তাদের মারধর করেছে, গ্রেপ্তার করেছে, কিন্তু এই ঝুঁকিটুকু নিয়েই তো তারা আন্দোলন শুরু করেছিল। তাদের কাছে কোনো উত্তর ছিল না। কি বলবে তারা? ক্লাস মিস করলে কিছু ক্রেডিট কাটা যায়, এটা বলবে? অ্যাটেন্ডেন্সের পয়েন্ট হারানোর সামান্য ঝুঁকিটুকু তারা নিতে পারেনি? এই বুকের পাটা নিয়ে ধর্মঘট দেখেছিল তারা? গাধাগুলো একসময় তাদের পড়াশোনা শেষ করবে, তারপর তাদের নোংরা চরিত্রের সঙ্গে মিল রেখে একটা নোংরা দেশ তৈরি করবে। আমার মনে হলো কিজুকি 17 বছর বয়সে মরে গিয়ে একটা খুব ভালো কাজ করেছে। অন্তত এই নোংরা ছেলেগুলোর সঙ্গে বসে তাকে ক্লাস করতে হয়নি। ঠিক কারণটা জানি না, কিন্তু আমি রোল কলের উত্তর দেওয়া বন্ধ করে দিলাম। স্যার ক্লাসে রোল ডাকতো, আমি চুপচাপ বসে থাকতাম, যেন আমার রোল নম্বর আমি জীবনে কখনো শুনিই নাই। অ্যাটেন্ডেন্স কাটা যেত, এজন্য একটু খারাপও লাগতো, কিন্তু কিছু করার ছিল না। আমার নাম যখন ডাকা হতো অথচ আমি উত্তর দিতাম না, সবাই তখন বেশ অস্বস্তিতে পড়ে যেত। প্রতিবাদীরা একটা নীরব ভাষা আমি বেছে নিয়েছিলাম।
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আমি বুঝে গেলাম এসব ফালতু পড়াশোনার কোনো মানে নাই। শুধু একঘেয়েমি কাটানোর জন্য ক্লাসে কিছু সময় দেওয়া যেতে পারে। পড়াশোনা করে এমন কিছু হাতিঘোড়া আমি শিখতে পারবো না যেটা দিয়ে আমার জীবন কোনো অর্জন হবে। তবু ক্লাসে যেতাম, নিয়মিত ক্লাস নোট নিতাম, সময়টা কাটতো আর কি। ক্লাস না থাকলে লাইব্রেরিতে গিয়ে বই পড়তাম। এর মধ্যে দুনিয়া কাঁপানোর মতো একটা ঘটনা ঘটে গেল। সবগুলো ইউনিভার্সিটি খুলে গেছে, অথচ স্টর্ম টুপার আর ফিরে এলো না। পুরো ব্যাপারটাই ছিল অবাস্তব। ডর্মে তার পড়ার টেবিলের উপর ধুলো জমেছিল। তার কফির মগ, টুথব্রাশ, সেভিং কিটস, চায়ের কৌটা, কীটনাশক স্প্রে সব কিছু সুন্দর করে শেলফে সাজানো। কিন্তু স্টর্ম টুপার এলো না। আমি প্রতিদিন রুম ঝাড়ু মোছা করতে শুরু করলাম। গত 1.5 বছরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা এক ধরনের বাতিকে পরিণত হয়ে গেছিল আমার। দিনে একবার ঘর ঝাড়ু দিতাম, প্রতি 3 দিনে একবার জানালা মুছলাম, সপ্তাহে একবার ম্যাট্রেসগুলো রোদে দিলাম। মানে ক্ষীণ আশা ছিল স্টর্ম ট্রুপার একদিন ফিরে আসবে আর বলবে, বাহ ওয়াতানাবে, তুমি তো সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছো। কিন্তু সে আর ফিরে এলো না। একদিন ক্লাস থেকে ফিরে দেখি রুম খালি। সেখান থেকে স্টর্ম ট্রুপারের সব জিনিস গায়েব হয়ে গেছে। ডর্ম মাস্টারের অফিসে গেলাম। উনি বললেন, স্টর্ম ট্রুপার চিঠি লিখে জানিয়েছেন ডর্মে আর থাকবে না, তোমাকে কিছুদিন একাই থাকতে হবে। বললাম, কিন্তু ওর হয়েছেটা কি, কেন রুম ছেড়ে দিয়েছে? তিনি কিছু বললেন না, হয়তো তিনি জানেন না, কিন্তু আমাকে অন্ধকারে রেখে এক ধরনের মজা পাচ্ছেন। কিছু কিছু মানুষ থাকে এরকম। প্রতিদিন রুমে ফিরতাম। স্টর্ম ট্রুপারের আইসবার্গের পোস্টারটা তখনও দেয়ালে লাগানো, সেটার দিকে তাকাতাম। একদিন সেটা সরিয়ে ফেললাম, তার বদলে লাগালাম জিম মরিসন আর মাইলস ডেভিসের পোস্টার। রুমটাকে এবার একটু নিজের মতো লাগলো। চাকরি বাকরি করে অল্প কিছু টাকা জমেছিল, সেই টাকা থেকে একটা ছোট স্টেরিও কিনলাম। রাতে যখন একা একা মদ খেতাম, স্টেরিওতে গান শুনতে খুব ভালো লাগতো। স্টর্ম ট্রুপারের কথা প্রায় মনে পড়তো, ওর জন্য খারাপ লাগতো। তারপরও আমি একা থাকার মজা পেতে শুরু করে দিয়েছিলাম। এক সোমবারের কথা বলি, নাটকের ক্লাস। মূলত নাটকের এখন মেনু দেখে নিজেদের মধ্যে ঠিক করে নিল কি খাবে। করতে পারলাম না মেয়েটা আর 10টা মেয়েদের থেকে আলাদা। একবার দেখলে ভুলে যাওয়ার কথা না। সে আমার নাম জানে, সেহেতু আমাদের মধ্যে আগে আলাপ পরিচয় হওয়ার কথা। অথচ আমি কিছুতেই মনে করতে পারলাম না তাকে কোথায় দেখেছি। মেয়েটা বলল, আমি যদি তোমার টেবিলে কিছুক্ষণ বসি অসুবিধা হবে? তুমি কি কাউকে অ্যাকসেপ্ট করেছো? তুমি কি কাউকে এক্সপেক্ট করেছো? আমি পুরোপুরি কনফিউজড হয়ে গেলাম। বললাম, না, বসতে পারো, কোনো সমস্যা নেই। সে একটা চেয়ার টেনে আমার দিকে মুখোমুখি বসলো, আমার মুখের দিকে তাকালো, তারপর খাবারের দিকে। বলল, বাহ, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, মজা না? হ্যাঁ, বেশ মজা। মাশরুম অমলেট আর মটরশুঁটির সালাদ এখানকার স্পেশাল, ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, ট্রাই করব, কিন্তু আজ আর হবে না। নেক্সট যেদিন আসবো সেদিন খাবো। আজকে অন্য আরেকটা জিনিস অর্ডার করে ফেলেছি। কি অর্ডার করলে? ম্যাকারনি, চিজ দিয়ে। এদের ম্যাকারনিও খারাপ না। সে যাই হোক, আমি কি সামহাও তোমাকে চিনি? তুমি কিছু মনে করো না, আমি আসলে ঠিক মনে করতে পারছি না। আমার মাথায় বোধহয় কিছু সমস্যা হয়েছে। মনে করা উচিত, এটা আমি বুঝতে পারছি, বাট কিছুতেই মনে করতে পারছি না। ইউরিপিডিস, সে অভিনয় করে বলল। ইলেকট্রা, কোনো দেবতা? আমার গুমড়ে ওঠা কান্না শুনতে পায় না। আমি কিছুই বুঝলাম না, একই রকম বিভ্রান্ত চোখে তাকিয়ে রইলাম। সে হেসে বলল, আরে বোকা ছেলে, মাত্র একসঙ্গে আমরা ক্লাস করে এলাম, ভুলে গেলে? ভালো করে তাকালাম। মেয়েটা সানগ্লাসটা খুলে ফেলে হাসলো আবার। এবার তাকে মনে করতে পারলাম, দেখেছি আগে। আমরা একসঙ্গে নাটকের ক্লাস করি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের একটা কমন কোর্স আছে। সম্ভবত চুলের স্টাইলটা একটু এদিক সেদিক করেছে, এই কারণে চিনতে পারিনি। হেসে বললাম, তোমার চুলগুলোর কি হয়েছে? এত লম্বা লম্বা চুল ছিল, কেটে ফেলেছো? সে হাসলো। আর বলো না, সে বড় দুঃখের কথা। ছুটির মধ্যে আমার মাথায় কি একটা ভূত চাপলো। আমি পার্লারে গিয়ে চুলগুলো পার্ল করলাম। তারপর আয়নায় যখন নিজেকে দেখলাম, চমকে গেলাম। চুলগুলো মাথার উপর দিয়ে একসঙ্গে জড়ো হয়েছিল, মনে হচ্ছিল নারকেলের ছোবড়া। বিশ্বাস করবে না, কি জঘন্য দেখাচ্ছিল। সুইসাইড করতে ইচ্ছা করছিল। নিজেকে মনে হচ্ছিল সৈকতে পড়ে থাকা একটা লাশ।
মাথা ভর্তি সামুদ্রিক আগাছা। তাই এক প্রকার বাধ্য হয়ে কেটে ফেললাম চুলগুলো। এখন বেশ ভালো লাগছে, হালকা ফুরফুরে, আরাম আর আরাম। আমি ঠিক করেছি প্রতি সামারে চুল কেটে এরকম ছোট করে ফেলবো, গরমে বেশ আরাম লাগে। তোমাকে কিন্তু খুব ভালো দেখাচ্ছে, অমলেট খেতে খেতে বললাম। দেখি, এদিকটাই পাশ ফেরো, ভালো করে দেখি। সে পাশ ফিরে মডেলদের মতো কিছুক্ষণ পোজ দিল। সুন্দর লাগছে, তুমি সবসময় এই সাইজের চুল রাখতে পারো। তোমার কানগুলো খুব সুন্দর, এত সুন্দর কান চুলের কারণে ঢেকে থাকবে। এটা ঠিক হবে না। সত্যি সত্যি বলছো? আমাকে ভালো দেখাচ্ছে? হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি নিজে বেশ কনফিউজ ছিলাম, আমাকে কেমন দেখাচ্ছে। কেউ বলে আমাকে ক্লাস ওয়ানে পড়া একটা বাচ্চা ছেলের মতো দেখাচ্ছে, আবার কেউ বলে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া বান্দির মতো দেখাচ্ছে। এই পর্যন্ত একটা ছেলেও বলেনি আমাকে ভালো দেখাচ্ছে। আচ্ছা, ছেলেদের সমস্যা কী বলো তো? মেয়েদের লম্বা চুলের মধ্যে ওরা কী পায়? ওরা ফ্যাসিস্ট নাকি কী জানি, অদ্ভুত। তোমরা ছেলেরা কি মনে করো বলো তো? লম্বা চুলের মেয়েরা খুব মিষ্টি হয়, মেয়েলি হয়, এরকম কিছু একটা? আমি অন্তত সেরকম কিছু মনে করি না, এটা তো বুঝতেই পারছো। সেই হিসাবে আমি পুরোপুরি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারিনি। আমার বরং মনে হয় তোমার চুলের এই স্টাইলটা সবসময় থাকা উচিত। লম্বা চুলে তোমাকে আর 10টা সুন্দরী মেয়ের মতোই দেখায়, কিন্তু তুমি যে তাদের থেকে আলাদা, অনেকখানি জীবন তোমার মধ্যে নাচানাচি করছে, সেটা বোঝা যায় না। তুমি তো আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে ফেললে। কথাগুলো কি মন থেকে বললে? সালাদ খেতে খেতে মাথা ঝাঁকালাম। সে তার ঘাড় সানগ্লাস টেবিল থেকে নিয়ে আবার চোখে দিল, আমার দিকে তাকালো, বলল, তুমি যে আমাকে মিথ্যা কথা বলছো না, এটার গ্যারান্টি কি? বেসিক্যালি আমি অনেস্ট, আমি বললাম। আর আমার ক্রিয়েটিভিটিও কম। আমি কালোকে কালো দেখি, সাদাকে সাদা। আমি যে বানিয়ে বানিয়ে এমন একটা কথা বলে ফেলবো সেরকম কল্পনা শক্তিও আমার নাই। ভেরি গুড, বোঝাই যাচ্ছে তুমি একটা গুডি বয়। হাসলাম, বললাম, আচ্ছা, তুমি এরকম গাঢ় সানগ্লাস পরেছো কেন? চোখগুলো তো দেখাই যাচ্ছে না। আসলে কি হয়েছে তোমাকে খুলেই বলি। সে বলল, হঠাৎ চুল ছোট করে ফেলার পর মনে হলো শরীরের মধ্যে কি যেন একটা নেই। একটু ইনসিকিউর ফিল করছিলাম। মনে হচ্ছিল রাস্তার অনেক ভিড়, আর সেই ভিড়ের মধ্যে আমাকে ন্যাংটা করে ছেড়ে দেওয়া হয়েছে। শরীরে অতিরিক্ত একটা কিছু দরকার আছে আমার। সেই অতিরিক্ত জিনিসটা খুঁজতে খুঁজতে আমি সানগ্লাসটা পেয়ে গেলাম। হ্যাঁ, বুঝলাম, কিন্তু তোমার বন্ধুরা যে ওই টেবিলে বসে আছে, ওরা কি মনে করছে তুমি ওদের সঙ্গে গেলে কিন্তু বসে পড়লে আমার টেবিলে? ওরা আবার মাইন্ড করবে না তো? ধুর, কি মনে করবে? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো, টেবিলে খাবার আসুক তখন যাব। কিন্তু তুমি এ কথা বললে কেন? বাই এনি চান্স আমি কি তোমাকে বিরক্ত করছি? অনেকে থাকে কারোর সামনে বসে খেতে পারে না। খাবার মতো খাবার মতো কিছু আমার প্লেটে আর অবশিষ্ট নেই। অমলেটের শেষ টুকরোটুকু মুখে পুরে দিলাম। আমি লাঞ্চ খাওয়ার পরে একটু কফি খাই। তুমি খাবে? তোমার জন্য অর্ডার করব? না, খাবো না। কিন্তু তুমি আমাকে বলো তো, তোমাকে যখন ক্লাসে ডাকা হলো, আই মিন যখন তোমার রোল কল করা হলো, তুমি উত্তর দিলে না কেন? কেন? তোমার নাম তো ওয়াতানাবে, তাই না? তরু ওয়াতানাবে। হুম, এটাই আমার নাম। তাহলে নাম শুনে সাড়া দিলে না কেন? মন চায়নি, তাই সাড়া দেয়নি। আসলে ইচ্ছা করছিল না। সে তার চোখ থেকে আবার সানগ্লাসটা খুলে ফেললো, টেবিলের উপর রাখলো। তারপর এমনভাবে আমার দিকে তাকালো যেন অদ্ভুত কোনো একটা প্রাণী দেখছে। বলল, ইচ্ছে করছিল না। তোমার কথাবার্তা না খুবই কঠিন। প্রতিটি কথার অনেক রকম অর্থ করা যায়। দাঁড়াও একটু মনে করি, কার সঙ্গে তোমার কথার মিল আছে। পেয়েছি, তোমার কথাবার্তা পুরোপুরি হামফ্রে বোগার্টের মতো। বাজে কথা, আমি বললাম। আমি খুবই সাধারণ একটা মানুষ, অন্য সবার মতো। ওয়েট্রেস এসে কফি দিয়ে গেল। আমি দুধ আর চিনি না মিশিয়ে কফির মগে চুমুক দিলাম। বাহ, তুমিও দেখি ব্ল্যাক কফি খাও, সে বলল। কেন? আমি প্রশ্ন করলাম। ব্ল্যাক কফি খাওয়া কি কোনো অপরাধ? আমার কি জেল জরিমানা হয়ে যাবে? আরে না, সেটা বললাম। হামফ্রে বোগার্টও ব্ল্যাক কফি খায়। দেখেছো কত মিল তোমাদের দুজনের। আচ্ছা, একটা মানুষের মিষ্টি খেতে ভালো লাগে না, সে ওটা অ্যাভয়েড করতেই পারে, তাই বলে সে মানুষটা হামফ্রে বোগার্ট হয়ে যাবে? অদ্ভুত।
আচ্ছা ঠিক আছে, তুমি হামফ্রে বোগার্ট নাও, কিন্তু আমাকে বলো তো এরকম রোদে পোড়া গায়ের রং তুমি কি করে বানালে? গত কয়েকটা সপ্তাহ আমি পাহাড়ে পাহাড়ে ঘুরেছি। আমার হাইকিংয়ের অভ্যাস আছে। একটা ব্যাকপ্যাক আর একটা স্লিপিং ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। কোথায় গিয়েছিলে তুমি? কানাজাওয়া, নটো, পেনিনসুলা ইত্যাদি। সেখান থেকে একদম নিগাটা পর্যন্ত হেঁটেছি। একা? দুর্ভাগ্যজনকভাবে দোকা হওয়ার কোনো সুযোগ আমার ছিল না। হ্যাঁ, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে কিছু সঙ্গী সাথী পেয়েছি, ওইটুকুই। রোমান্টিক কোনো সঙ্গী পাওনি? সুন্দরী কোনো মেয়ে? সুন্দরী মেয়ে? তোমার কি মাথা টাথা ঠিক আছে? স্লিপিং ব্যাগ পিঠে নিয়ে খোঁচা খোঁচা দাড়ি মোচওয়ালা একটা ছেলে রাস্তায় রাস্তায় ভিখারির মতো হাঁটছে। ঠিক কী কারণে একটা সুন্দরী মেয়ে তার ব্যাপারে আগ্রহ দেখাবে আমাকে একটু বলো তো। সে হাসলো, বলল, তুমি কি সবসময় এরকম একা একাই ঘোরো? তা বলতে পারো। তুমি কি একা থাকতে ভালোবাসো? এই যেমন ক্লাসরুমে একা একা বসে থাকো, ক্যাম্পাসে একা একা ঘুরে বেড়াও, একা একা জানালার পাশে একটা টেবিলে বসে লাঞ্চ করো, এরকম কিছু? কেউই একা থাকতে পছন্দ করে না, কিন্তু অনেকে থাকে যারা নিজে থেকে বন্ধুত্বের হাতটা বাড়াতে পারে না। এটা তাদের এক ধরনের দুর্বলতাই বলতে পারো। কেউই একা থাকতে পছন্দ করে না, কিন্তু অনেকে থাকে যারা নিজে থেকে বন্ধুত্বের হাতটা বাড়াতে পারে না। তুমি যখন আত্মজীবনী লিখবে তখন এই লাইনগুলো ব্যবহার করবে, কেমন? আমি আত্মজীবনী লিখতে যাব কেন? আমি বলেছি তাই লিখবে। তুমি খুব বেশি কথা বলো, আজাইরা কথা পেঁচাও। খুব বাজে অভ্যাস, খুবই বাজে। হেসে ফেললাম, বললাম, আচ্ছা ঠিক আছে, লিখব। সে বলল, সবুজ রঙের তোমার খুব পছন্দ তাই না? কেন বলো তো? না, তুমি সবুজ রঙের পোলো শার্ট পরে আছো তাই। সেরকম কিছু না, কোনো আলাদা রঙের প্রতি আমার কোনো দুর্বলতাই নেই। আমি আসলে সব রঙের কাপড়ই পরি। সেরকম কিছু না, কোনো আলাদা রঙের প্রতি আমার দুর্বলতা নেই। আমি আসলে সব রকমের কাপড়ই পরি। তুমি খুব সুন্দর করে কথা বলো। একটা ব্যালেন্স থাকে তোমার কথায়। মনে হয় একটা দেয়াল, সেখানে তুমি খুব সুন্দর ব্যালেন্স করে প্লাস্টার লাগাচ্ছ। কেউ কি তোমাকে আগে বলেছে এই কথা? তোমার মতো কারোর সঙ্গে আগে আমার পরিচয় হয়নি। ভালো কথা মনে রেখেছো। আমি তো আমার পরিচয়ই দিলাম না। আমার নাম মিদরি। মিদরি মানে জানো তো? এর মানে হচ্ছে সবুজ। আমার নামের সঙ্গে সবুজ জুড়ে আছে, অথচ আমি সবুজ রঙের কোনো কাপড় পরতে পারি না। পরলে আমাকে জঘন্য দেখায়, একটা সবুজ পেত্নী মনে হয়। অদ্ভুত না? আমার বোনের নাম কি জানো? ও, তুমি কি করে জানবে? তোমাকে তো বলিনি। ওর নাম হচ্ছে মোমোকো। মোমোকো অর্থ গোলাপি রঙের মেয়ে। তাকে কি গোলাপি রঙে খুব সুন্দর দেখায়? এটা একটা কথা বললে তুমি? আজ পর্যন্ত এমন কোনো মেয়ে দেখেছো যাকে গোলাপিতে সুন্দর দেখায় না? না, সেটা দেখিনি। তবে মোমোকে গোলাপিতে একদম অন্যরকম দেখায়, ভয়ঙ্কর সুন্দর। মনে হয় তার জন্মই হয়েছে বুঝি গোলাপি রঙের পোশাক পরার জন্য। অথচ দেখো, তুমি সবুজ রং পরতে পারি না। তুমি বলো, এটা কি অন্যায় না? ভীষণ রকমের অন্যায়। মিদরিদের টেবিল থেকে জ্যাকেট পরে একটা ছেলে ডাক দিল, মিদরি খাবার ঠান্ডা হয়ে যাবে, টেবিলে আসো। মিদরি উত্তর দিল, সময় হলে আসবো। তোমরা খাওয়া তুমি খেয়ে নাও, আমারটা নিয়ে এত চিন্তা করতে হবে না তোমাকে। তারপর আবার আমার দিকে তাকালো, বলল, তুমি ক্লাসের মধ্যে একা একা বসে কি করো? কী আর করব, করার মতো বেশি কিছু তো নাই, ক্লাস নোট নেই। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার ক্লাস নোটগুলো আমাকে একটু ধার দাও। আমি লাস্ট দুটো ক্লাস মিস করেছি। ধার দিতে সমস্যা আছে? না, নেই। গুড বয়। ব্যাগ থেকে নোটবুক বের করে একটু ঘাঁটলাম, দেখলাম সেখানে এমন কিছু একটা লেখা আছে কিনা যেটা আমি ওকে দেখাইতে চাই না। তারপর নোটবুকটা দিলাম। নোটবুকটা হাতে নিয়ে মিদরি বলল, থ্যাঙ্কস, পরশু ফেরত পেয়ে যাবে। পরশু দিন আসছো তো ক্যাম্পাসে, তাই না? হ্যাঁ আসবো, বললাম আমি। ঠিক আছে, পরশু দিন দুপুরবেলা তুমি আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে নোটবুক ফেরত দিব এবং একসঙ্গে লাঞ্চও করব। যদিও একা না খেলে তোমার পেট খারাপ হবে, তারপরেও আমার কিছু করার নেই। তোমার সঙ্গে একসঙ্গে লাঞ্চ করতে ইচ্ছা করছে। আমি হাসলাম, বললাম, নোটবুক ধার দিয়েছি বলে আমাকে লাঞ্চ করাতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আরে সেরকম কিছু না, মানুষজনকে খাওয়াতে আমার খুব ভাল লাগে। আমার অনেক টাকা তো খরচ করার কোনো জায়গা খুঁজে পায় না, বলে একটু হাসলো। তারপর বলল, ভুলে যেও না যেন, কোনো একটা জায়গায় লিখে নাও, ভুলে গেলে তোমার খবর আছে। ভুলবো না, বললাম আমি, মনে থাকবে।
তুমি এমন কোনো মেয়ে না যার কথা সহজে ভোলা যাবে। ভালোই তো ফ্লার্ট করতে পারো। সারাদিন একা একা থাকো আর মেয়েদের কীভাবে পটাতে হবে ভেবে ভেবে বের করো, তাই না? ভালো। আচ্ছা, তুমি কি সবসময় এভাবেই কথা বলো? এভাবে বলতে ঠিক কীভাবে? এটা ঠিক বুঝতে পারছি না। ঠিক কীভাবে কথা বলি আমি এটা কখনো ভাবিনি। সত্যি বলতে কি, আমার কথাবার্তা যে অস্বাভাবিক এটা তুমিই প্রথমে বললে। সে মনে হয় একটু তালগোল পাকিয়ে ফেললো, তারপর হেসে তার টেবিলে ফেরত গেল। আমি যখন কয়েক মিনিট পর রেস্টুরেন্ট থেকে বের হলাম, সে হাত নেড়ে আমাকে বিদায় জানালো। বুধবার দুপুরে দেখা হওয়ার কথা ছিল। যথাসময়ে আমি রেস্টুরেন্টে গেলাম, কিন্তু মিদরির কোনো খবর নেই। প্রথমে ভাবলাম একটা বিষয়ে বিয়ার নিয়ে অপেক্ষা করি, কিন্তু ভিড় বাড়তে লাগলো। তাই খাবার অর্ডার করে একাই খেতে শুরু করলাম। 12:30টার দিকে খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তখনও মিদরির কোনো খবর নেই। বিল দিতে বাইরে এসে দাঁড়ালাম, এদিক সেদিক দেখলাম, মিদরি নেই। রাস্তা পার হয়ে ওপারের সিঁড়িতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঘড়িতে 1টা বাজলো। আশা ছেড়ে দিয়েছিলাম। 2টোর দিকে গেলাম জার্মান ক্লাস করতে। লেকচার শেষ করে স্টুডেন্ট অ্যাফেয়ার অফিসে একবার ঢু মারলাম। ওখানে ছাত্রছাত্রীদের নামের তালিকা থেকে মিদরির নাম খুঁজে বের করলাম। পুরো ক্লাসে একটাই মিদরি আছে, মিদুই কোবায়াসি। যেখান থেকে খুঁজে ওর ফোন নাম্বার আর ঠিকানা পাওয়া গেল। ফোন বুথে গিয়ে ওর নাম্বারে ফোন দিলাম। এক মেয়ে ফোন ধরে বলল, হ্যালো, কোবায়াসি বুক স্টোর? বুক স্টোর? এটা বইয়ের দোকান নাকি? জিজ্ঞেস করলাম তাকে। হ্যাঁ, আমি আসলে মিদরকে খুঁজছিলাম। ও কি আছে? না, নেই। ও বোধহয় একটু হসপিটালের দিকে দিয়েছে। আপনি কে বলছেন জানতে পারি? কিছু বলতে হবে, জরুরি কিছু? না, সেরকম কিছু না। ধন্যবাদ দিয়ে ফোনটাকে রেখে দিলাম। মিদরি হাসপাতালে গেছে। কি হতে পারে? ও কি এখানে আসার পথে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট করলো এরকম কিছু, নাকি হুট করে অসুস্থ হয়ে পড়েছে? কিন্তু সেরকম কিছু যদি হয়, তাহলে তো ফোনে যে মেয়েটা কথা বলেছিল তাকে একটু চিন্তিত মনে হবে। মেয়েটা এমনভাবে কথা বলছিল যে মনে হচ্ছিল হসপিটালে আসলে একটা গ্রোসারি শপ। সে ওখানে প্রতিদিনই যায়। বিরক্ত হয়ে ডর্মে ফিরে এলাম। নাগাসাওয়ার কাছ থেকে একটা রেকর্ড ধারে নিয়েছিলাম। স্টেরিওতে চালালাম, তারপর বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। একসময় রেকর্ডটা শেষ হয়ে গেল। নাগাসাওয়ার রুমে গেলাম ফেরত দিতে। নাগাসাওয়া যখন ডাইনিংয়ের দিকে যাচ্ছিল, আমিও ওর সঙ্গে গেলাম। ওর পরীক্ষা চলছিল, ক্লাসের পরীক্ষা শেষ আগেই। এটা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষা। প্রিলিমিনারি আগেই পাশ করেছে। এটা ছিল দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। পরীক্ষা কেমন হলো জিজ্ঞেস করলাম আমি। ঠিকঠাক, নাগাসাওয়া এমনভাবে বলল যেন পরীক্ষা দেওয়া কিছুই না। সে পরীক্ষা দেবে আর খুব সহজে পাশ করে যাবে। তারপর ওকে ইন্টারভিউতে কল করা হবে, সেখানেও সবার সঙ্গে কথা বলে মুগ্ধ করে দিবে সবাইকে। এগুলো পৃথিবীর খুব স্বাভাবিক ব্যাপার, এগুলোই ঠিকঠাকই ব্যাপার। জিজ্ঞেস করলাম, রেজাল্ট কবে নাগাদ হতে পারে? অক্টোবরের প্রথম সপ্তাহ লেগে যাবে। যদি ঠিকঠাকভাবে সব কিছু শেষ হয়, তোমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে ডিনার খাওয়াবো। আচ্ছা, এই যে তুমি প্রিলিমিনারি পাশ করে রিটেন দিতে গেলে, তোমার সঙ্গে তো আরও অনেকে পরীক্ষা দিতে গিয়েছিল। সবাই কি তোমার মতো নাকি সুপার ডুপার ব্রিলিয়ান্ট? আরে ধুর, ম্যাক্সিমাম গাধা কিসিমের, প্রতিবন্ধীও টাইপের বলতে পারো। সারা জীবন মুখ গুজে পড়াশোনা করেছে, ক্লাসের বাইরে বাইরে একটা বইও ছুঁয়ে দেখেনি। আমি তো বলবো যেসব ছেলে সরকারি চাকরির পরীক্ষা দেয় বেশিরভাগই আবর্জনা। তাহলে তুমি কেন এই পরীক্ষা দিতে গেলে? সেটার পেছনে অনেকগুলা কারণ আছে, একটা বলি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার একটা সুবিধা আছে জানো তো, বিদেশে গিয়ে থাকতে হয়, ওখানে কাজটা করতে হয়। আমি আসলে আমার ক্ষমতার দৌড়টা একটু পরীক্ষা করতে চাই। এই মরার দেশে সেটার ঠিকঠাক পরীক্ষা হবে না। পৃথিবী হচ্ছে সবচেয়ে বড় খেলার মাঠ, আর সেখানে নিজেকে নিয়েই খেলতে হয়। বড় মাঠে নিজেকে ঝালিয়ে দেখার লোভ আমি সামলাতে পারিনি। আমি আসলে দেখতে চাই আমি ঠিক কতটা উপরে উঠতে পারি। বুঝতে পেরেছো আমার কথা? খেলার মতোই শোনাচ্ছে, শোনানোরই কথা। এটা অবশ্য একটা খেলা। তুমি আবার ভেবে বসতে পারো আমার টাকা কিংবা ক্ষমতার প্রতি অনেক লোভ। এই সব বালের লোভ আমার একেবারেই নেই। আমি শুধু নিজের পরীক্ষাটাই নিতে চাই। এই পৃথিবীতে খেলার মাঠে আমি কত দূর খেলতে পারি। তোমার ভাবনাগুলো কেমন অদ্ভুত। তোমার কাছে কি মনে হচ্ছে এগুলা ভুল ভাবনা? তুমি কি রকম করে ভাবতে পছন্দ করো একটু শুনি তো, ওয়াতানাবে। আসলে আমি কি রকম করে ভাবছি সেটা তো তোমাকে ঠিক বোঝাতে পারবো না। বোঝাতে হলে আমাকে তোমার সমান সমান হতে হবে। আমি চাইলেই তোমার মতো হতে পারবো না। টোকিও বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না,
পছন্দমতো যে কোনো মেয়ের সঙ্গে বিছানায় যেতে পারবো না, আমার কোনো গার্লফ্রেন্ড পর্যন্ত নেই। একটা সাধারণ মানের প্রাইভেট কলেজ থেকে সাহিত্য পাশ করব, সেই হিসাবে আমার তেমন কোনো ভবিষ্যৎ নেই। এখন এরকম একটা অবস্থায় আমি যদি তোমার ভাবনাগুলো বিচার করতে বসি তাহলে তো সমস্যা, তাই না? কোথায় জানি একটা খোঁচা দেওয়ার গন্ধ পাচ্ছি। তুমি কি আমার জীবনটাকে হিংসা করো, তাই না? একদমই না। আমার জীবনটা আমার বেশ অভ্যাস হয়ে গেছে। টোকিও বিশ্ববিদ্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির প্রতি আমার লোভ তৈরি হয়নি। একটা বিষয়ে অবশ্য আমি তোমাকে হিংসা করি, আর সেটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। এমন চমৎকার একটা মেয়ে তোমার জীবনে আছে, কি যে বলবো। নাগাসাওয়া অনেকক্ষণ কোনো কথা বলল না। আমাদের খাওয়া যখন প্রায় শেষ হয়ে এলো সে বলল, জানো ওয়াতানাবে, আমার কি মনে হয়, এখান থেকে যখন আমরা বের হয়ে যাব তারা 10 বা 20 বছর পর আমাদের আবার কোথাও হয়তো দেখা হয়ে যাবে। কীভাবে হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু হবে। তখন আমাদের মধ্যে এক ধরনের মিল খুঁজে পাবে তুমি। আমরা দুজন সমান সমান হয়ে যাব। হেসে বললাম, একদম ডিকেন্সের মতো শোনাচ্ছে তোমার কথাগুলা। হতে পারে, সেও হেসে বলল, কিন্তু এসব ব্যাপারে আমার অনুমান সাধারণত ঠিকই হয়। ডাইনিং হল থেকে বেরিয়ে আমরা একটা বারে গেলাম। রাত 9টা পর্যন্ত সেখানে হুইস্কি খেলাম। ও বলল, আমার ভাবনাগুলো অদ্ভুত, সেটা আমি জানি। আমি বললাম, আমাকে বুঝিয়ে বলো তুমি, আমি বুঝতে চাই। আমি যদি বলতে শুরু করি তুমি হেসে ফেলতে পারো, সে ঝুঁকির মধ্যে আমি যাব না। আরে ধুর, হাসবো কেন, বলে ফেলো তো। আমার কাছে মনে হয় জীবনের শেষ কথা হলো ভদ্রলোক হওয়া। হাসলাম না, কিন্তু হাসি চাপতে গিয়ে আর একটু হলে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিলাম। অবাকে বললাম, ভদ্রলোক হওয়া মানে একজন ভদ্রলোক, এটাই জীবনের শেষ কথা? আমার অন্তত তাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, বলো, ভদ্রলোক হওয়া মানে কি? তোমার কাছে ভদ্রলোকের সংজ্ঞাটা কি? এটা একটা জটিল প্রশ্ন। তবে আমার কি মনে হয় জানো ওয়াতানাবে, ভদ্রলোক হচ্ছে সেই লোক যে মন যা চায় তাই করে না। তার অনেক কিছুই করতে ইচ্ছা করবে, করার সামর্থ্য তার থাকবে, তারপরেও সে শুধু সেই কাজটি করবে যেটা তার করা উচিত বলে মনে হবে। তুমি তুমি একটা খুব অদ্ভুত মানুষ। আর তুমি তুমি খুব স্পষ্ট করে কথা বলো। কথাটা বলে আমাদের দুজন ড্রিঙ্কের দাম দিয়ে দিল সে। পরের সপ্তাহে আমি আবার নাটোরের ক্লাসে গেলাম, কিন্তু মিদোরি কোবায়াশি তখনও আসেনি। রুমে একবার ভালো করে চোখ বোলালাম, তারপর একদম ফার্স্ট বেঞ্চে যেখানে আমি সবসময় বসি সেখানে গিয়ে বসে পড়লাম। প্রফেসর তখনও আসেনি। আমি নাওহোকে একটা চিঠি লিখতে শুরু করলাম। গ্রীষ্মের ছুটিতে কোথায় কোথায় গিয়েছি, যেসব জায়গা যা যা দেখেছি, যেসব মানুষের সঙ্গে আমার নতুন করে পরিচয় হয়েছে, সবার কথা বললাম। আরও লিখলাম, আমি তোমার কথা প্রতি রাতেই ভাবি। ভাবাটা আমার এক ধরনের অভ্যাস হয়ে গেছে। একটা ব্যাপার কি জানো, তুমি যে আমার থেকে দূরে চলে গিয়েছো, এটা এক ধরনের ভালোই হয়েছে। আমি এখন বুঝতে পারি তোমাকে আমার কতটা প্রয়োজন। সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। খুবই বিরক্তিকর ক্লাস। কেন যে করছি কে জানে। তুমি চলে যাওয়ার পর সব কিছু অর্থহীন লাগে। তোমার সঙ্গে টানা 5 দিন যদি একটানা কথা বলতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। আচ্ছা, তোমাদের ওই ক্লিনিকে, মানে ওই স্যানিটোরিয়ামে, কি বাইরের কাউকে দেখা করতে দেয়? ধরো আমি গেলাম, তোমার সঙ্গে কয়েক ঘন্টা বসে গল্প করতে চাইলাম, ওরা কি অনুমতি দিবে? সবচেয়ে ভালো হতো যদি তুমি আবার হাঁটতে পারতাম। ওখানে হাঁটাহাঁটি করার রাস্তা আছে। রাস্তা থাকলে আমরা সে আগের মতো হাঁটবো, আমি আর তুমি পাশাপাশি। আর যদি রাস্তা না থাকে তাতেও সমস্যা নাই, রাস্তা তৈরি করে নেব। আমার মাথাটা একদম গেছে, বুঝলে। চেষ্টা করো চিঠিটার একটা উত্তর দেওয়ার। ছোট্ট করে হলেও কিছু একটা উত্তর দিও, প্লিজ। চিঠিটা লিখে আমি ভাঁজ করে খামে ঢোকালাম। প্রফেসর চলে এলেন। তাকে দেখলে মনে হয় তিনি খুব দুঃখী একজন মানুষ। ছোটোখাটো চেহারা, লাঠিতে ভর দিয়ে হাঁটেন। চেহারার মতো তার লেকচারটাও বোরিং। তিনি যখন কথা বলেন মনে হয় সময় থেমে গেছে। তবে তার কথাগুলো যথেষ্ট দরকারি। ক্লাস লেকচারগুলোর সময় যত্নের সঙ্গে তৈরি করা। এরকম গরম আর পড়েনি, মন্তব্য করে তিনি সরাসরি ইউরিপিডিসের নাটকে চলে গেলেন। ইউরিপিডিসের নাটকে দেবতার ধারণা দিতে শুরু করলেন তিনি। তার চিন্তাভাবনা ঠিক কী ধরনের এবং কী কারণে সফোক্লিসের নাটকের দেবতার ধারণা থেকে আলাদা, সে নিয়ে তিনি বিস্তারিত বললেন। লেকচার তরতর করে এগিয়ে যাচ্ছিল। এর মধ্যে ক্লাসরুমের দরজাটা খুলে মিদরি ঢুকলো। গাঢ় নীল রঙের একটা স্পোর্টস শার্ট তার গায়ে, ক্রিম কালারের সুতির পাজামা, চোখে যথারীতি সানগ্লাস। প্রফেসর দিকে তাকিয়ে,
সরি, একটু দেরি হয়ে গেল টাইপে একটা হাসি দিয়ে সে আমার পাশে এসে বসলো। ব্যাগ থেকে তড়িঘড়ি করে নোটবুক বের করলো মিদুরি। সেটা ছিল আমার নোটবুক, গত সপ্তাহে ধার নিয়েছিল আমার থেকে। সেখানে কলম দিয়ে খুব দ্রুত কিছু কথা লিখলো, আমার দিকে বাড়িয়ে দিল। সেখানে লেখা ছিল, বুধবারের জন্য খুবই সরি, অনেক রেগে আছো আমার উপর নাকি? লেকচার যখন মাঝামাঝি, দরজা খুলে দুজন সিনিয়র ছাত্র ঢুকলো, মাথায় হেলমেট। তাদের দেখে বেশ হাসি পেয়ে গেল। সার্কাসে এরকম থাকে আর কি। একজন লম্বা লোক, অনেক লম্বা, তার ঠিক পাশে একজন বামন। তারা দুজনে মিলে মজার মজার সব কাণ্ড করে মানুষজনকে হাসে। এদেরও একজন চিকন লম্বা ফর্সা, আরেকজন খাটো শ্যামলা গোলগাল, হাতে রাজনৈতিক আন্দোলনের ছোট ছোট লিফলেট। বামনটা প্রফেসরের কাছে গিয়ে বেশ ভদ্রসুরে বলল, ক্লাসের বাকি সময়টা আর ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। তার থেকে বরং তারা দুজনে রাজনৈতিক আলোচনা করতে চায়। সঙ্গে যোগ করল, দুনিয়ার এই মুহূর্তের হাজারো সমস্যা আছে এবং সেগুলো গ্রিক ট্র্যাজেডি থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা খুব ভদ্রভাবে অনুরোধ করলো, কিন্তু অনুরোধটা এক ধরনের নির্দেশের মতোই শোনালো। প্রফেসর বললেন, আমার যথেষ্ট সন্দেহ আছে দুনিয়ার এই মুহূর্তে যে সমস্যাগুলো আছে সেগুলো গ্রিক ট্র্যাজেডি থেকে গুরুত্বপূর্ণ কিনা। তারপরেও তোমরা যখন রাজনৈতিক বিতর্ক শুরু করতে যাচ্ছ, সেটা তো তোমরা করেই ছাড়বে, তাই না? আমি যদি বলি আমি করতে দেব না, সেটা তো তোমরা শুনবে না। সুতরাং তোমরা শুরু করো, আমার আর কিছু বলার নেই। কথাটা বলে তিনি লাঠিতে ভর দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। লম্বা জোগাড়টা তখন সবার মধ্যে লিফলেট বিতরণ শুরু করে দিল, আর বামনটা শুরু করলো তার মুখস্থ করে ফেলা বক্তৃতা। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, লোক দেখানো নির্বাচন বাতিল করো, করতে হবে, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, ইত্যাদি। তারা যা বলছিল তাদের মূল বক্তব্য নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আমার শুধু সমস্যা ছিল তারা যেটা বলছে সেটা বুঝে বলছে না, এবং এগুলো তারা বিশ্বাসও করে না। বলতে হয় আর কি, তাই বলে যাচ্ছে। শেখানো কথা আসলে। চলো পালাই এখান থেকে, মিদুরি বলল। আমি তৈরিই ছিলাম। উঠে দাঁড়ালাম আমরা দুজনে। যখন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, ওরা দুজন আমাদের লক্ষ্য করে কী যেন একটা বলল, ঠিক বুঝতে পারলাম না। মিদুরি হাত নেড়ে বলল, পরে দেখা হবে। বেরিয়ে এসে মিদুরি হাসতে হাসতে বলল, আজ থেকে আমরা কিন্তু ব্ল্যাকলিস্টেড হয়ে গেলাম। ওদের বিপ্লব যদি সফল হয়, আমাদের কিন্তু শাস্তি দেবে, কঠিন শাস্তি। আমাদের কি করবে জানো? টেলিফোন খাম্বার সঙ্গে ঝুলিয়ে দেবে। তাহলে তো মরে যাব, বললাম আমি। মরে গেলে তো ঝামেলা, মরার আগে লাঞ্চটা অন্তত করে ফেলি। চলো। ঠিক আছে, চলো। তবে আজ এখানে খাবো না, তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। সেখানে বসে আমরা দুজন খাবো। তোমার হাতে সময় আছে, তাই না? 2টোর দিকে একটা ক্লাস আছে, জার্মান ক্লাস। তার আগ পর্যন্ত কোনো সমস্যা নেই। আরে ধুর, 2টো একটা ক্লাস মিস দিলে কিছু হয়? মিদুরি আমাকে ইউতসুয়া নিয়ে গেল বাসে করে। সেখানে স্টেশনের পেছনে একটা দোকানে গিয়ে বসলাম, ছোট্ট দোকান। আমরা বসার আগে সঙ্গেই স্যুপ দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই একটা লাল চারকোনা ধরনের বক্সে করে লাঞ্চ চলে এলো। খাবার মুখে দিয়ে আমি বললাম, খুবই ভালো খাবার, দাম কম খুব। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে এখানে আসি। আমার আগের স্কুল রাস্তার ওই পাশে। অনেক কড়াকড়ি ছিল ওখানে। আমরা পালিয়ে আসতাম বাইরে। খেতে গিয়ে ধরা পড়লে স্কুল থেকে বের করে দিত। মিদুরির চোখে সানগ্লাস ছিল না, চোখগুলো ঘুম ঘুম দেখাচ্ছিল। তুমি কি টায়ার্ড, জানতে চাইলাম আমি। একটু, সে বলল। ঠিকমতো ঘুম হচ্ছে না তো, এই জন্য আর কি। ঘুম হচ্ছে না কেন? তার আমি কি জানি। খাবার নিয়ে নাড়াচাড়া করলো। এক চামচ রাইস মুখে দিয়ে বলল, ওই দিনের ব্যবহারের জন্য আমি আসলে খুবই সরি। একটা খুব জরুরি কাজে আটকে গিয়েছিলাম। তোমাকে আমার কোনোভাবে জানানো উচিত ছিল। তোমার বাসার ফোন নাম্বারটা থাকলে আমি নিশ্চয়ই তোমাকে ফোন করে জানাতাম। অনেকক্ষণ অপেক্ষা করেছো, তাই না? অনেক রাগ করেছো? সমস্যা নেই, বললাম। আসলে আমার হাতে সবসময় অনেক সময় থাকে, সবসময় আমি অপেক্ষা করতে পারি। অনেক সময় থাকে? আমার যতটা দরকার তার চেয়ে অনেক বেশি থাকে, অনেক অনেক বেশি। তোমার ঘুমের জন্য যদি কখনো সময় কম পড়ে যায় আমাকে বলো, আমি ধার দেব। তুমি তো খুবই ভালো একটা লোক, সুপার ডুপার টাইপের একটা লোক। সুপার ডুপার লোক না, আমার হাতে নষ্ট করার জন্য অনেক সময় আছে, এইটুকুই। আমি কিন্তু তোমার বাসায় ফোন করেছিলাম, কেউ একজন বলল তুমি হাসপাতালে। হুট করে হাসপাতালে গেলে কেন? সব কিছু ঠিকঠাক আছে তো তোমার? বাসায় ফোন করেছিলে? তুমি নম্বর কোথা থেকে পেলে?
আমি তো তোমাকে নম্বর দেইনি। যদি ইচ্ছে থাকে নম্বর জোগাড় করা যায়, এটা খুব একটা সমস্যা না। স্টুডেন্টস অ্যাফেয়ারে বলে একটা অফিস আছে ক্যাম্পাসে, ওখান থেকে যে কেউ নাম্বার জোগাড় করে নিতে পারে। সে মাথা নাড়ল, তারপর আবার ব্রেসলেট নাড়াতে লাগলো। বলল, আমি কি তোমার নম্বর জোগাড় করে ফোন দিতাম? দিতাম অবশ্যই, কিন্তু যদি আমার মাথায় আসতো। আমার মাথায় অবশ্য এখন পর্যন্ত কখনো ব্যাপারটা আসেনি। হাসপাতালের কাহিনীটা বলো, বললাম আমি। তোমার যে কিছু হয়নি সেটা বোঝাই যাচ্ছে। কার কি হয়েছে ওটা তোমাকে আমি আরেকদিন বলবো। আজ এসব কিছু বলতে ইচ্ছা করছে না, সরি। না না, ঠিক আছে। তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি বরঞ্চ জোর করেই বলছিলাম। আমি বরঞ্চ সরি। জানতে যাওয়াটা স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপ করো না। সরি হওয়ার কিছু নেই, আজ বলতে ইচ্ছে করছে না। তুমি ঠিকই ধরেছ, আমি একটু টায়ার্ড আর কি। মনে হচ্ছে বসে বসে ঝিমাই। তুমি বানর দেখেছো? বৃষ্টির দিনে ওরা গাছের পাতার নিচে বসে ঝিমাতে থাকে। ওরকম ঝিমাতে পারলে বেশ ভালো হতো। তাহলে তুমি এখন সোজা বাসায় চলে যাবে, তারপর একটা ঘুম দেবে, বিশাল ঘুম, কেমন? এখন যাব না, তোমার সঙ্গে আর একটু ঘুরবো। চলো, আমার পুরনো স্কুলটা দেখবে। সে আমাকে তার পুরনো হাই স্কুলে নিয়ে গেল। ইউথ সুয়া স্টেশন থেকে হেঁটে যেতে বেশিক্ষণ লাগে না। স্টেশনটার সামনে দিয়ে যাওয়ার সময় আবার মনে পড়ল নাওকোর কথা। ঠিক এখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। ট্রেন থেকে নামলাম আমরা, শুরু হলো হাঁটা। মনে হলো মে মাসের সেই রোববারে যদি নাওকোর সঙ্গে আমার দেখা না হতো, তবে আমার জীবন আজকের থেকে অন্যরকম হতো। সেদিন দেখা হয়েছিল, কারণ দেখা হওয়াটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। সেদিন যদি কোনো কারণে দেখা না হতো, তাহলে হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো সময় ঠিক দেখা হয়ে যেত। যে হাই স্কুলে মিদরি পড়তো, তার ঠিক উল্টো দিকে একটা পার্ক আছে। পার্কের বেঞ্চে আমরা পাশাপাশি বসলাম। দেয়াল থেকে কিছু লতা ঝুলছে, আইভি লতা। কোত্থেকে এক ঝাঁক কবুতর উড়ে এসে বসলো, ডানাগুলোকে একটু বিশ্রাম দিল। স্কুলের বিল্ডিংটা খুব সুন্দর কিন্তু পুরানো। সামনে বিশাল একটা ওক গাছ। ওক গাছের ঠিক পাশ দিয়ে সাদা ধোঁয়ার মতো একটা মেঘ আকাশের দিকে উড়ে যাচ্ছে। মিদরি হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি কি জানো ওটা কিসের ধোঁয়া? কোনো ধারণা নেই, বললাম আমি। ওখানে স্যানিটারি ন্যাপকিন পরানো হচ্ছে। কি বলো তুমি এগুলা? কথার কোনো মাথা মুন্ডু নেই। সত্যি, বিশ্বাস করো, প্রতিদিন পড়ানো হয় স্যানিটারি ন্যাপকিন, তারপর ধরো ট্যাম্পুন, এগুলো পড়ায়। মেয়েদের স্কুল তো এসব জিনিসের অভাব নেই। বুড়ো দারোয়ান ডাস্টবিন থেকে ওগুলো তুলে নিয়ে যায়, তারপর চুল্লিতে ঢেলে দেয়। ওগুলো পুড়তে থাকে আর সেখান থেকেই ধোঁয়া বের হয়। কি মারাত্মক কথা! সেটাই। আবার তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, কথাটা খুব বেশি মারাত্মক তোমার কাছে মনে হবে না। ধরো একটা মেয়েদের স্কুল, সেখানে প্রায় 1000-এর মতো ছাত্রী আছে। আছে কি না বলো? আছে। তাদের ভেতর কত রকম মেয়ের পিরিয়ড শুরু হয়ে গেছে বলে তোমার মনে হয় ধারণা? এ ব্যাপারে আমি কি করে ধারণা করব? আমি তো আর মেয়ে না। আন্দাজ করে কিছু একটা বলো। আহ, সেটাও করতে পারছি না। আচ্ছা, আমি বলছি। ধরো এর মধ্যে 900 মেয়ের অলরেডি পিরিয়ড শুরু হয়েছে। এই 900কে 5 দিয়ে ভাগ দাও, কত হয়? 180। এই 180 মেয়ের পিরিয়ড গড়ে একই সময় একই সঙ্গে হয়। তার মানে দাঁড়াচ্ছে প্রতিদিন 180 মেয়ের ন্যাপকিন ডাস্টবিনে জমা হয়। হয়তো। এখন ডাস্টবিনে জমা হয় এই জিনিসগুলোর কোনো একটা গতি তো করতে হবে, তাই না? ওগুলো তো অনন্তকাল ওখানে পড়ে থাকতে পারবে না, তাই পুড়িয়ে ফেলা হয়। আচ্ছা, তোমার কি মনে হয় স্যানিটারি ন্যাপকিন পরাতে কেমন লাগে? মানে মানে ধরো তুমি 180টা স্যানিটারি ন্যাপকিন একসঙ্গে এক জায়গায় জড়ো করলে, তারপর তার মধ্যে আগুন লাগিয়ে দিলে, ওগুলো পুড়তে শুরু করলো, তোমার অনুভূতিটা কেমন হবে? আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। বসে দুপুরে গড়িয়ে বিকেল হওয়া দেখতে লাগলাম, আর মেয়েটা একটানা বকবক করেই চলল। জানো, আমি কখনো এই স্কুলটাতে পড়তে চাইনি। আমি চেয়েছিলাম একটা খুব সাধারণ পাবলিক স্কুলে পড়বো। এমন একটা স্কুল যেখানে আমি আর 10টা মেয়ের মতো মজা করতে পারবো, আরাম-আয়েশে পড়াশোনা শেষ করতে পারবো। কিন্তু আমার বাবা মা ভাবলেন আমাকে অনেক নামি দামি একটা স্কুলে পড়াতে হবে। তারা তখন আমাকে এই জায়গাটার মধ্যে এনে বন্দি করে দিলেন। কিছু একটা বলা উচিত, বললাম। কেন? মিদরি বলল, আসলে ভুলটা আমারই। আমি ছোট থাকতে ক্লাসে বেশ ভালো রেজাল্ট করতাম। শিক্ষকেরা আমার বাবা মাকে ডেকে বললেন, মেয়ের গ্রেড যেহেতু এতই ভালো, তার তো অনেক ভালো স্কুলে পড়া উচিত। তাই আমি এখানে এসে ভর্তি হয়ে গেলাম। 6টা বছর এখানে পড়েছি। বিশ্বাস করো, একটা সেকেন্ডের জন্য আমার ভালো লাগেনি। একটুও ভালো লাগেনি আমার।
কখনো স্কুল ফাঁকি দেইনি বা দেরি করে আসিনি, কিন্তু মন থেকে কখনো জায়গাটাকে ভালোবাসতে পারিনি। তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা? একটা জিনিস আমার পছন্দ না, তারপরেও সেটা নিয়ে 6টা বছর কাটিয়ে দিয়েছি। বললাম, আসলেই খুব কষ্টের। তুমি একদমই বুঝতে পারোনি আমার অবস্থাটা। আমি এই জায়গাটা মনে প্রাণে ঘৃণা করতাম, কিন্তু কখনো চাইনি আমি এর কাছে হেরে যাব। একবার একে সামান্য সুযোগ দিলে আমি শেষ হয়ে যেতাম। এই জন্য 103 ডিগ্রি জ্বর নিয়েও আমি স্কুলে এসেছি। ক্লাস টিচার আমাকে দেখে জিজ্ঞেস করেছিলেন আমি অসুস্থ কিনা। আমি বলেছিলাম, না, আমি ঠিকঠাক আছি। গ্র্যাজুয়েশনের দিন তারা আমাকে একটা বিশেষ পুরস্কার দিয়েছিল, কখনো স্কুল কামাই না করার পুরস্কার, একটা ফ্রেঞ্চ ডিকশনারি। এই কারণেই আমি মনের ভুলেও আর ফ্রেঞ্চ পড়িনি, জার্মান পড়েছি। স্কুল থেকে যদি জার্মান ডিকশনারি দেওয়া হতো তাহলে হয়তো আমি ফ্রেঞ্চ পড়তাম। আমি কিন্তু একটু বানিয়ে বলছি না, কথা কিন্তু সত্যি, তুমি বিশ্বাস করো আর না করো। এত ঘৃণা করতে তোমার স্কুলকে? আসছে একজন, দুনিয়ার সবাই তাদের স্কুলকে ঘৃণা করে। কেন, তুমি তোমার স্কুলকে পছন্দ করতে নাকি? না, সেটা করতাম না, কিন্তু এত ঘৃণাও অবশ্য করতাম না। আমি ভাই তোমাদের মতো ওরকম প্রাইভেট স্কুলে পড়িনি, সরকারি স্কুলে পড়েছি। যখন পড়েছি তখন স্কুল বা পড়াশোনা এগুলো নিয়ে তেমন কোনো চিন্তা কাজ করেনি আমার মাথার মধ্যে। কিন্তু আমার স্কুলে পড়লে বুঝতে, একটা স্কুল যেখানে বড়লোকের মেয়ে ছাড়া কিছুই নেই। 1000 মেয়ে পড়ে, শালার সব কটা বড়লোকের মেয়ে, সবগুলোর রেজাল্ট ভালো। এখানে পড়তে হলে বড়লোক হতে হবে আর রেজাল্ট ভালো হতে হবে। বড়লোক না হলে টিকবে না, কারণ এখানে বেতন বেশি, তার উপর আছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি। শিক্ষা সফরে যেতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসপ্লে করতে হবে, পিয়ানো লেসন্স আছে, সুইমিং, নানান কেচ্ছা কাহিনী। প্রতি বছর একবার করে আমাদের টেবিল ম্যানার শেখানোর জন্য টোকিওর সবচেয়ে দামি হোটেলে নিয়ে যাওয়া হতো। এটা সাধারণ কোনো স্কুল না। আমাদের ক্লাসে মোট 160 জন মেয়ে ছিল, তার মধ্যে আমি একমাত্র মেয়ে যে একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। একবার স্কুলের রেজিস্টার দেখেছিলাম, প্রতিটা মেয়ের বাড়ি বড়লোকের পাড়ায়। আমার কথা কিছু কানে ঢুকছে তোমার? আমি মাথা নাড়লাম। আমার বাবার পেশা লিখতে হলো ভর্তি হওয়ার সময়। মিদরি বলল, রেজিস্টার লেখা আছে, বইয়ের দোকানের মালিক। স্কুলের সবাই এটাকে অনেক বড় কিছু মনে করতো। তারা মনে করতো কিনোকুনিয়ার মতো বড় কোনো চেইন বুকশপ বোধহয় আছে আমার বাবার। তাদের ধারণাই ছিল না আমাদের কবিয়াসি বুক স্টোর সম্পর্কে। ছোট্ট একটা দোকান, বুঝলে, দরজা দিয়ে ঢুকলে শুধু ম্যাগাজিন দেখা যায়, কোনো বই তুমি খুঁজে পাবে না হুট করে। ম্যাগাজিনগুলোর কাভার সেই রকম, ভেতরে লেটেস্ট সেক্সুয়াল টেকনিকের ডিটেলস লেখা আছে। আর আছে মেয়েদের ম্যাগাজিন, সেগুলোও বিক্রিবাট্টাও খুব ভালো। কমিক্স বই আর সাপ্তাহিক পত্রিকা তো আছেই। এই হলো আমাদের বইয়ের দোকানের অবস্থা। পেছনের দিকে কিছু পেপারব্যাক বই অবশ্যই আছে, সেগুলো হলো রহস্য গল্প, গুন্ডামি, প্রেম প্রীতি বিষয়ক চটি বই, সিরিয়াস কোনো বই না। ও, বলতে ভুলে গেছি, আরও মজার মজার কিছু বই আছে, যেমন ধূমপান ত্যাগ করার 101টা সহজ উপায়, বনসাই বানানোর 11টা পদ্ধতি, কিভাবে সহজে চাকরি পাবে, কোন পজিশনে সেক্স করলে মেয়েদের উত্তেজনা বাড়ে, এইসব হাবিজাবি। আমাদের দোকানে বইয়ের জন্য সঙ্গে স্টেশনারি বিভিন্ন জিনিসপাতি বিক্রি হয়, যেমন ধরো বল পয়েন্ট, কলম, পেন্সিল, নোটবুক, খাতা। এই হলো আমাদের কোবায়াশি বুক স্টোর। অবস্থাটা বুঝতে পারছি, আমি বললাম। তবে একটা জিনিস, বিক্রিবাট্টা কিন্তু খুব ভালো। আমাদের 4 জনের সংসার, সেটা চালানোর জন্য যথেষ্টই। বাবার কোনো লোন নেই, 2 মেয়ে কলেজে পড়ে, বেশ চলে যায়। কিন্তু চলে যায় বলতে ভেবো না ব্যাংকে অনেক জমানো টাকা আছে, কিচ্ছুই নেই, কখনো কিছু ছিলও না। তো তুমি এখন বলো, এরকম একটা পরিবার যাদের কাছে বর্তমানটাই সব কিছু, তাদের কি উচিত ছিল তাদের মেয়েকে ওরকম একটা নামি দামি স্কুলে পড়ানো? আমার সবসময় ভয় লাগতো। কীরকম ভয়? ধরো, আমি আমার ক্লাসমেটদের সঙ্গে কোনো একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে খেতে বসলাম, আমার টাকা শেষ হয়ে গেল। এরকম একটা ভয় আমাকে পুরো স্কুল জীবন তাড়িয়ে বেরিয়েছে। আচ্ছা, তোমার বাবা মা কি অনেক বড়লোক? আমি মাথা নেড়ে বললাম, আরে ধুর, আমার বাবা মা খুবই সাধারণ খেটে খাটা মানুষ। না, না বড়লোক না গরিব। টোকিওতে যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি এজন্য তাদের জান বের হয়ে যাচ্ছে একেবারে। কিন্তু আমি তো একা, আমার কোনো ভাই বোন নেই, তাই তারা কষ্ট হলেও আমার জন্য এই খরচটা করতে পারছে। তবে আমি বাসা থেকেও হাত খরচ নেই না, নিজের খরচ চালানোর জন্য পার্ট টাইম চাকরি করি। মিদরি উত্তেজিতভাবে বলল, ওয়াও, তুমি চাকরি করো? আমিও করি, চিমটি।
কি চাকরি করো বলো না? তেমন কিছু না, সিনজুকু স্টেশনের পাশে একটা রেকর্ডারের দোকান আছে, ওখানে সপ্তাহে 3 দিন কাজ করি। কাজটা খুবই সোজা, ক্যাশ কাউন্টারের পাশে চুপচাপ বসে থাকতে হয়। তোমাকে দেখে কেন জানি আমার মনে হয়েছিল তুমি টাকার জন্য কখনো কষ্ট করনি। এটা ঠিক টাকার জন্য আমি কখনো কষ্ট করিনি। যে চাকরিটা করছি সেটা না করলেও আমার চলে যাবে, বাবা মা কষ্ট হলেও টাকা পাঠাবে, কিন্তু তার মানে এই না যে আমার প্রচুর টাকা আছে। আমাদের স্কুলে বেশিরভাগ মেয়েই অনেক বড় লোক ছিল, সেটাই ছিল একটা সমস্যা। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার জন্য একটা কুইজ, ঠিকঠাক উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে তিরস্কার। করো। তুমি বলো তো, বড়লোক হওয়ার সবচেয়ে মজাটা কোথায়? জানি না, সবচেয়ে মজা হচ্ছে তোমার কাছে কোনো টাকা নেই এটা বলা। ধরো আমি কোনো ক্লাসমেটকে বললাম চলো আজ আমরা বাইরে খেয়ে আসি, তখন সে বললো সরি দোস্ত, আজ আমার কাছে কোনো টাকা নাই রে। এই বিলাসিতাটুকু আমি কখনো করতে পারিনি, কারণ আমার কাছে সত্যিই টাকা থাকতো না। আমি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালাম। সে বলল, বুঝতে পারেন না তো? আচ্ছা দাঁড়াও, একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা সুন্দরী মেয়ে হুট করে ঢং করা শুরু করলো, বলল আজ আমাকে দেখতে খুব বিশ্রী লাগছে, আজ আর বাইরে বের হব না, কেউ এটা নিয়ে মাথা ঘামাবে না। আবার ধরো একটা কুৎসিত মেয়ে বলল, আজ আমাকে দেখতে খুব বিশ্রী লাগছে, আজ আর বাইরে বের হব না। এটা শুনে সবাই হেসে উঠবে। আমার জন্য দুনিয়াটা এরকম ছিল। এগুলো নিয়ে মন খারাপ করো না, বললাম আমি। তখন সমস্যা ছিল, এখন কেটে গেছে, সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। আসলে আমাদের কলেজটা আমার জন্য মুক্তি হয়ে এসেছে, সব ধরনের মানুষে ভর্তি, আমার মতো সাধারণ মানুষ। মিদরি ঠোঁট বাঁকিয়ে সে হাসলো। প্রসঙ্গটা পাল্টানো দরকার ছিল। বললাম, তুমি বলেছিলে তুমিও চাকরি করো, কী কাজ করো তুমি? তেমন কিছু না, মিদরি বলল। আমি ম্যাপে নোট লিখি। ওই যে ছোট ছোট বইগুলো দেখেছো, ভেতরে ম্যাপ থাকে, ম্যাপের মধ্যে ছোট ছোট নোট থাকে, জায়গাটার ছোট্ট করে একটা বিবরণ, সেখানে লোক সংখ্যক কত, গুরুত্বপূর্ণ জায়গা কী কী, হাইকিং করার রাস্তাটা কোন দিকে, এলাকার কোন জিনিসটা বিখ্যাত, বিশেষ কোনো ফুল পাখি থাকলে সেটার ছোট্ট করে বিবরণ। আমি ওগুলো লিখি। খুবই সোজা কাজ, বেশি একটা সময় লাগে না। লাইব্রেরিতে গিয়ে বসি, তারপর একটু ঘাটাঘাটি করে এরকম একটা ছোট্ট বই লিখে ফেলতে পারি। তোমার অল্প একটু গোপন বিদ্যা জানা থাকতে হবে আর কি, ব্যাস তুমি এরকম কাজ ভুরি ভুরি পেয়ে যাবে। গোপন বিদ্যা কীরকম শুনি? যেমন ধরো তুমি কোনো একটা জায়গা সম্পর্কে লিখছো, তোমাকে এমন একটা তথ্য খুঁজে বের করতে হবে যেটা আগে কোথাও লেখা হয়নি। তখন ম্যাপ কোম্পানির লোক ধরে নেবে তুমি একটা মহা জিনিয়াস। তোমাকে তখন ভুরি ভুরি কাজ দেবে। আর একটু ডিটেলিং করি, ধরো একটা জায়গা নিয়ে লিখছো, যে জায়গাটা একটা বাদ দেওয়া আছে, জায়গাটা পানিতে তলিয়ে গেছে। জিনিসটাকে এমনভাবে লিখতে হবে যেন সেই জায়গাটা দেখার জন্য মানুষের মনে এক ধরনের আগ্রহ তৈরি হয়। তোমাকে লিখতে হবে প্রতি বসন্তে সেই পানিতে শত শত পাখি উড়ে আসে। লোকে যখন এটা পড়বে তখন সেই পাখিগুলো দেখার ইচ্ছা তৈরি হবে। আর ম্যাপ কোম্পানির লোকজন মনে করবে তুমি একটা জিনিয়াস। সাধারণত যারা ম্যাপ নোট লেখে তারা এই ছোট ছোট ডিটেলিংগুলো করে না। তুমি যদি এই জিনিসগুলো মাথায় রাখো তাহলে তুমি ভালোভাবেই কামাতে পারবে। সেটা ঠিক, কিন্তু তোমাকে তো জিনিসটা নিয়ে আসলেই তোমার প্রতিভা ব্যয় করতে হচ্ছে। ওই যে বিশেষ অংশগুলো যেগুলো মানুষ পছন্দ করবে, সেগুলো তো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, তার জন্য তো পরিশ্রম করতে হচ্ছে। তার মানে তুমি তো আসলে এক ধরনের জিনিয়াস। তা বলতে পারো, কিন্তু তুমি যদি একটু মন দিয়ে খোঁজো, কিছু না কিছু ব্যতিক্রম জিনিস পেয়েই যাবে। আর যদি কিছু না পাও, বানিয়ে কিছু একটা লিখে দিবে। না হেসে পারলাম না। ও আমার ডরমিটরির কথা জানতে চাইলে আমি ওকে স্টর্মট্রুপারের কাহিনীটা শোনালাম। অনেক হাসলো। স্টর্মট্রুপারের কাহিনী শুনে সবাই মনে হয় মজাই পায়। মিদরি বলল, বাহ, বেশ মজার তো আমার জীবন। তোমার জীবন? আমি বললাম, মজার কিছু নেই। কয়েকশো ছেলে একসঙ্গে থাকছে, যেমন ইচ্ছে তেমন রুম নোংরা করছে, মদ খাচ্ছে, মাস্টারবেট করছে, এর মধ্যে মজার কি পেলে? তুমিও কি এই ছেলের মধ্যে পড়ো নাকি, মাস্টারবেট করো? দুনিয়ার সব পুরুষের মধ্যে পড়ে। মেয়েদের যেমন পিরিয়ড হয়, ছেলেরা তেমন মাস্টারবেট করে। এটা সূর্য ওঠা আর ডুবে যাওয়ার মতো চিরন্তন একটা ব্যাপার, অবাক হওয়ার কিছুই নেই। যাদের গার্লফ্রেন্ড আছে তারাও কি করে? সেক্স করা আর মাস্টারবেট করা দুটো দুই রকম কাজ, দুটোর দুই রকম মজা।
একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। আমার পাশের রুমে একটা ছেলে আছে যে আমাকে বলেছে প্রতিবার ডেটে যাওয়ার আগে সে মাস্টারবেট করে, এতে নাকি সে এক ধরনের কনফিডেন্স পায়। আমি আসলে এ বিষয়ে তেমন কিছু জানি না, মেয়েদের স্কুলে পড়েছি তো, ছেলেদের সঙ্গে খুব একটা মেশা হয়ে ওঠেনি। কেন, তোমাদের দোকানে যেসব ম্যাগাজিন পাওয়া যায় সেখানে এই বিষয়ে কিছু লেখা নেই? নেই তো, অধিকাংশই মেয়েদের ম্যাগাজিন, ওগুলোতে ছেলেদের কথা কেন লেখা থাকবে? যাই হোক, শোনো, তুমি কি আগামীকাল রোববার ফ্রি আছো? আমাকে একটু সময় দিতে পারবে? শুধু আগামী রোববার কেন? সব রোববারই তো ফ্রি থাকি 6টা পর্যন্ত। এরপর আমাকে চাকরিতে যেতে হয়। তাহলে চলো, আমরা দেখা করি। তুমি আমাদের বাসায় এসো। আমাদের বাসাটা হচ্ছে আমাদের যে বইয়ের দোকান তার দোতলায়। দোকানটা রোববার সারাদিন বন্ধ থাকবে, কিন্তু আমাকে সেখানে থাকতে হবে, কারণ আমার একটা ফোন আসার কথা আছে। আমি তোমাকে রান্না করে খাওয়াবো, দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করবে, ওকে? কোনো সমস্যা নেই, তুমি খাওয়াতে যাচ্ছ, আমি খাবো। নোটবুক থেকে একটা কাগজ ছিঁড়ে সেখানে তার বাসায় যাওয়ার ম্যাপটা এঁকে দিল মিদরি। লাল কালি দিয়ে তার বাসা যেখানে সেখানে বড় একটা ক্রস চিহ্ন দিয়ে দিল। বলল, আশা করি চিনতে পারবে, কোবায়াশি বুক স্টোর। একটা বড় সাইনবোর্ড লাগানো আছে। দুপুরের আগে চলে এসো, খাবার রেডি থাকবে। রোববার সকালে আমি 9টার দিকে ঘুম থেকে উঠলাম। কিছু ময়লা কাপড় চোপড় ছিল, ধুয়ে ছাদে শুকোতে দিয়ে এলাম। মুখে খোঁচা খোঁচা দাড়ি, শেভ করে ফিটফাট হলাম। দিনটা খুব সুন্দর ছিল, ঝকঝকে রোদ, বাতাসে শরতের আগমন টের পাওয়া যাচ্ছিল। যখন রাস্তায় বের হলাম, কয়েকটা লাল ফড়িং উড়ছিল আর ছোট বাচ্চারা সেগুলোর পিছনে দৌড়াচ্ছিল। আমি রাস্তা দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালাম স্ট্রিট কারের জন্য। এমনিতেই এদিকে লোকজন বেশি থাকে না, তারপর আবার রোববার সকাল, রাস্তা একদম খালি ছিল, মোটামুটি জনমানবহীন বলা চলে। দোকানপাট তখনও খোলেনি ভালো করে। কোথাও কোনো শব্দ হলে প্রতিধ্বনি শোনা যাচ্ছে। একটা ফুলের দোকান মাত্র খুলেছে, সেখান থেকে আমি কিছু ড্যাফোডিল কিনে নিলাম। বছরের এই সময়টাতে ড্যাফোডিল খুব একটা পাওয়া যায় না, ভাগ্য ভালো পেয়ে গেলাম। বেশ ভালো লাগলো, এই ফুলটা আমার খুব পছন্দের। স্ট্রিট কারে সব মিলে যাত্রী ছিল মাত্র 3 জন, 3জনই বুড়ি। আমি যখন ফুল নিয়ে উঠলাম, সবাই আমার দিকে তাকালো। একজন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমিও পাল্টা হেসে একদম পিছনের দিকে একটা সিটে গিয়ে বসে পড়লাম। জানালা দিয়ে বাইরে তাকালাম। পুরনো কিছু বাড়ি, এক বাড়ির কাপড় শুকানোর জায়গাটা টমেটো গাছে লাগানো হয়েছে, আর একটা কালো বিড়াল সেখানে থাবা গেড়ে বসে রোদ পোহাচ্ছে। আরেক বাড়ির উঠানে একটা বাচ্চা ফু দিয়ে সাবানের ফেনা ওড়াচ্ছে। কোনো বাড়ি থেকে ভেসে এলো গানের সুর, আবার কোনো বাড়ি থেকে রান্নার সুবাস। এগুলোর ভেতর দিয়ে সাপের মতো করে এঁকে বেঁকে চললো আমাদের স্ট্রিট কার। কিছু জায়গা থেকে কিছু যাত্রী উঠলো, আবার নেমে গেল। ওটসুকা স্টেশনে নেমে আমি রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। মিদুরির ম্যাপটা আমার পকেটেই আছে, কিন্তু সেটার প্রয়োজন পড়ল না। চারপাশে অনেকগুলো দোকান, তবে চেহারা দেখে মনে হয় না কোনো দোকানই খুব একটা ভালো চলছে। সাইনবোর্ডগুলোর রং জ্বলে গেছে। বিল্ডিংয়ের চেহারা দেখে মনে হয় সেই যুদ্ধের সময় তৈরি, কোনোভাবে হয়তো বোমা হামলার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু কিছু কিছু বিল্ডিং অবশ্য নতুন করে বানানো হয়েছে, আর কিছু বিল্ডিং মেরামত করা। মেরামত করা বিল্ডিংগুলো পুরনোগুলোর চেয়ে বেশি জীর্ণ দেখাচ্ছিল। 10 মিনিট ধরে আমি রাস্তায় হাঁটলাম। শেষ মাথায় গিয়ে একটা গ্যাস স্টেশনে পৌঁছালাম। সেটা থেকে ডানে মোড় নিলাম। তারপর কয়েকটা বিল্ডিংয়ের পরেই সাইনবোর্ডটা দেখা গেল, কোবায়াশি বুক স্টোর। আসলে খুব একটা বড় দোকান নয়, কিন্তু বর্ণনা শুনে যা মনে হয়েছিল ঠিক ততটা ছোটও নয়। দোকানের সামনের অংশটা শাটার নামানো ছিল, সেখানে একটা বিজ্ঞাপন লেখা, প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক বুনসান পাওয়া যায়। 12টা বাজতে এখনও 15 মিনিট বাকি। আমাকে লাঞ্চ করতে বলেছিল, তার মানে 12টার ভেতর ঢোকা উচিত। আমার হাতে তখনও মিনিট 15 সময়, কিন্তু ড্যাফোডিল হাতে রাস্তায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। পুরো পরিস্থিতির একটু বিবৃতিকর। ডোরবেল বাজিয়ে কয়েক পা পিছিয়ে এসে দাঁড়ালাম। 10 সেকেন্ড পার হয়ে গেল, কোনো উত্তর নেই। আর একবার বেল বাজাবো কিনা যখন ভাবছি, তখন একটা জানালা খুলে গেল উপরে। হাত নেড়ে মিদুরি বলল, তালা দেওয়া নাই, শাটার তুলে ভেতরে ঢুকে যাও। দেখো, আমি কিন্তু একটু বেশি আগে চলে ফেলেছি, বললাম আমি। সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই, দোতলায় চলে আসো, আমি রান্নাঘরে আছি, বলে সে আবার জানালাটা বন্ধ করে দিল। শাটার তুলতে গিয়ে একটা ভয়াবহ শব্দ হলো। আমি 3 ফুটের মতো তুলে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকলাম।
তারপর আবার শাটারটা নামিয়ে দিলাম। ভেতরে গাঢ় অন্ধকার। কিছুক্ষণ অপেক্ষা করলাম। অন্ধকার সয়ে এলো। তারপর হাতড়াতে সামনে এগোতে লাগলাম। আরেকটু হলে এক বান্ডেল ম্যাগাজিন উল্টে পড়তো। অবশেষে শেষ মাথায় মনে হলো সিঁড়ির মতো কিছু একটা দেখতে পেলাম। সিঁড়ির গোড়ায় জুতো খুলে রাখলাম। এই রুমটা একটু বড়, যথারীতি অন্ধকার। জানালা দিয়ে হালকা একটু আলো আসছে। স্তূপ করে রাখা কিছু জিনিসপত্র। মনে হচ্ছে পোলিশ কোনো আর্ট ফিল্মের দৃশ্য দেখছি। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। সেখানে উজ্জ্বল আলো, যেন হাফ ছেড়ে বাঁচলাম। আমি এখানে রান্নাঘরে। মৃদুরীর গলা শোনা গেল। ডান দিকে একটা লিভিং রুমের মতো। তার ওপাশ থেকে মৃদুরী ডাকছে। ওখানটাতে সম্ভবত রান্নাঘর। এগিয়ে গেলাম সেদিকে। বাড়িটা পুরানো, কিন্তু রান্নাঘরটা মনে হলো একেবারে নতুন। নতুন কেবিনেট, চকচকে সিঙ্ক আর পানির কল। মৃদুরী সেখানে রান্না করছে। একটা পাত্রে কিছু একটা ফুটছে, আর একটা কড়াইয়ে সম্ভবত মাছ ভাজা হচ্ছে। তুমি একটু বসো, আমি কাজটা সেরে আসি। ফ্রিজে বিয়ার আছে, মৃদুরী বলল। আমি একটা বিয়ারের ক্যান নিয়ে কিচেন টেবিলে বসতে গেলাম। অনেক ঠান্ডা ক্যান, মনে হয় অনন্তকাল ধরে ফ্রিজের ভিতরেই রয়েছিল। কয়েকটা দৈনিক পত্রিকা আর একটা সাদা অ্যাশট্রে টেবিলের ওপর। একটা নোটপ্যাড আর কলম। নোটপ্যাডে কিছু ফোন নাম্বার আর সংখ্যা লেখা। দেখে মনে হচ্ছিল বাজারের হিসাব। মৃদুরী আবারও চিৎকার করে বলল, আমার আর 10 মিনিট লাগবে, একটু ওয়েট করতে পারবা? হ্যাঁ পারবো, তুমি টেনশন নিও না, আমি বললাম। বসে বসে ক্ষুধাটা একটু বাড়াও, তোমার জন্য অনেক কিছু রান্না করছি। আমি বিয়ার খেতে খেতে মৃদুরীকে খেয়াল করতে লাগলাম। আমার দিকে পেছন ফিরে খুব দ্রুত কাজ করছে। একদিকে মাছের স্বাদ পরীক্ষা করছে, সঙ্গে চপিং বোর্ডে আবার কি একটা কাটছে খুব দ্রুত। তারপর ফ্রিজ থেকে কি যেন বের করলো। আবার একটা পাত্র ধুয়ে ফেললো। ভেবে পেলাম না দুটো মাত্র হাত দিয়ে এতগুলো কাজ একসঙ্গে কি করে করা সম্ভব। ইন্ডিয়ায় কি একটা দেবী যেন আছে 10টা হাত তার, সেরকম একটা ব্যাপার। আমি মুগ্ধ হয়ে ওকে দেখতে থাকলাম। বললাম, আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? এই যেমন পেঁয়াজ কাটা, সালাদ বানানো টাইপের সহজ কোনো কাজ? আরে না, কিচ্ছু লাগবে না, আমার হয়ে গেছে। মৃদুরী আমার দিকে তাকিয়ে হেসে বলল, কালকে অনেক ব্যস্ত ছিলাম, তাই ঠিকমতো বাজার করতে পারিনি। ফ্রিজে যা ছিল তাই দিচ্ছি তোমাকে। অনেক কষ্ট করলে তুমি। আরে না, মানুষের জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে। এটা আমাদের এক ধরনের ফ্যামিলি ট্র্যাডিশন বলতে পারো। কীরকম? কোবায়াশি পরিবার তাদের অতিথিদের খুব ভালোভাবে আপ্যায়ন করে। এটা অনেকটা জন্মগত ব্যাপার, অসুখের মতো। জন্মের সময় তোমার একটা অসুখ হলো, সে অসুখটা সারা জীবন বয়ে বেড়াবে, সেরকম আর কি। এমন না যে আমার মানুষদের সঙ্গে খুব হেসে হেসে কথা বলি, তাদের খুব পছন্দ করি, কিন্তু তারা যখন আমাদের বাসায় আসে তখন আমি চেষ্টা করি তাদের ভালোভাবে আপ্যায়ন করতে। আমাদের পরিবারের সবাই মধ্যেই এই সমস্যাটা আছে। তোমাকে একটা উদাহরণ দিই। আমার বাবা নিজে মদ খায় না, কিন্তু আমাদের বাসায় প্রচুর মদের স্টক। কেন জানো? গেস্টদের জন্য। বাহ, তাহলে তো খুব ভালো। আমার যখন ড্রিঙ্ক করতে ইচ্ছা করবে এদিক সেদিক ঘোরাফেরা না করে সোজা তোমাদের বাসায় চলে আসবো। ইউ আর মোস্ট ওয়েলকাম। হঠাৎই মনে পড়লো ফুলগুলো নিচে রেখে এসেছি। জুতা খোলার সময় যে টেবিলে রেখেছিলাম সেগুলো আর তুলে নিয়ে আসতে মনে নেই। আমি আবার নিচে গেলাম। 10টা তাজা ড্যাফোডিল টেবিলে পড়ে আছে। মৃদুরীর শোকেস থেকে একটা বড় গ্লাস নামালো, তার ভেতরে পানি দিয়ে ফুলগুলোকে সাজিয়ে রাখলো। ড্যাফোডিল আমার খুব পছন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ, মৃদুরী বলল। আমাদের স্কুলে একবার আমি 7 ড্যাফোডিলস গানটা গিয়েছিলাম, গানটা শুনেছ? অবশ্যই, বললাম আমি। আমাদের একটা ব্যান্ড ছিল, আমি সেখানে গিটার বাজাতাম। সে 7 ড্যাফোডিলস গাইতে গাইতে প্লেটে খাবার বাড়লো। আমি ভাবতেই পারিনি মৃদুরী এত ভালো রান্না করে। ডিমের তরকারি, মাছ, সালাদ, বেগুন দিয়ে কী যেন একটা রান্না, মাশরুম, মূলা, চমৎকার সব ডিশ। খুবই মজা হয়েছে তোমার খাবার, খেতে খেতে বললাম। মৃদুরী বলল, এটা সত্যি কথা বলবে? তুমি নিশ্চয়ই ভাবতে পারোনি যে আমি ভালো রান্না করতে পারি। সত্যি ভাবিনি। তোমাদের বাড়ি তো কোবেতে, কানসাইয়ের ওদিকটায়, তাই না? হুম। রান্নায় তোমাদের এলাকাটা একটা স্বাদ পাচ্ছ না, তাই না? দয়া করে এটা বলো না তুমি শুধু আমার জন্য এই স্টাইলে রান্নাটা করেছো। বোকা নাকি? তোমার কি মনে হয় আমি এত ঝামেলা করব? আমরা সবসময় এভাবেই খাই। তোমার বাবা না দুজনের মধ্যে কেউই কি বাড়ির ওদিকে নেই? না,
আমার বাবার জন্ম হচ্ছে টোকিওতে, আর মা এসেছে ফুকুশিমা থেকে। আমাদের পুরো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কানসাইয়ের কোনো লোকই নেই। তাহলে তুমি এত এই স্টাইলে রান্না কি করে শিখলে? আর বলো না, সে এক বিশাল ইতিহাস। আমার মার রান্নাবান্নার কাজে খুব একটা উৎসাহ ছিল না। হয়তো মনের ভুলে একবার রেঁধে বসলো। তারপর সেই রান্না আমরা 3-4 দিন ধরে গরম করে খেতাম। প্রায়ই বাবা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতো। ব্যাপারটা আমার কাছে খুব একটা পছন্দ হতো না। আমি যখন মিড স্কুলের 3য় বর্ষে পড়ি তখন একদিন ঠিক করলাম নিজে রান্না করব। আসলে চেষ্টা করে দেখতে যাচ্ছিলাম রান্না করা যায় কিনা আর কি। বইয়ের দোকানে ঘুরে ঘুরে একটা মোটা রান্নার বই কিনে ফেললাম। বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রেসিপি ছিল আমি সবগুলো রান্না শিখে ফেললাম। কি করে চপিং বোর্ড চিনতে হয়, ছুরি কীভাবে ধার দিতে হয়, মাছের কাঁটা কীভাবে আলাদা করতে হয়, আর কীভাবে ফেলে দিতে হয়, সব লেখা ছিল ওই বইয়ে। লেখক ছিল কানসাইয়ের, তাই আমার সব রান্নাও কানসাই স্টাইলেরই লাগে। তার মানে তুমি এত কিছু রান্না সব বই দেখে দেখে শিখেছো, এরকম কিছু একটা বলতে চাচ্ছ? অনেকটা। তাছাড়া আরেকটা ব্যাপার আমার মধ্যে ছিল, আমার অনুমান ক্ষমতা খুব ভালো। ধরো কোনো একটা রেস্টুরেন্টে আমি খেতে গেলাম, ওরা খাবারে কী ধরনের স্পেশাল মশলা ব্যবহার করেছে আমি মুখে দিয়েই বুঝতে পারি। সে ব্যাপারগুলো আমার বইয়ের রান্নার সঙ্গে যোগ করে নিলাম, ব্যাস হয়ে গেল। এটা তো ভয়াবহ ব্যাপার। তুমি তো আসলে একটা মহা জিনিয়াস। তুমি নিজে নিজে বই থেকে এতগুলো রান্না শিখেছো, কেউ তোমাকে শেখায় দেয়নি। ব্যাপারটা খুব একটা সহজ ছিল না। এমন একটা পরিবারে আমার জন্ম হয়েছে যাদের খাওয়া দাওয়া নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আমি যদি মাকে কখনো বলতাম আজ ভালো কিছু রান্না করব, বাজার করে নিয়ে আসি, কিছু টাকা দাও, সে তখনও দিত না। বলতো, ভালো কিছু রান্না করার কি দরকার, যেটা আছে সেটাই খাই, সমস্যা কি? মাছের কাঁটা আলাদা করার জন্য যে অন্য ধরনের ছুরি দরকার সেটা বোঝাতে অনেক সময় লেগেছে আমার। সে বলতো, কাঁটা আলাদা করে কী লাভ, মাছ আছে তো কাঁটা থাকবেই, কাঁটা সহ রেঁধে ফেলো। তুমি ভাবতে পারো, একটা 15 বছরের মেয়ে, সে তার টিফিনের টাকা জমিয়ে রান্নার ছুরি কিনছে, যেখানে তার বয়সী অন্য সব মেয়ে গাদা গাদা টাকা দিয়ে সুন্দর সুন্দর জামা আর জুতা কেনে। তার বদলে আমি কিনতাম রান্নার থালাবাটি, বাসনকোসন আর ছুরি। আমার জন্য একটু মায়া লাগছে তাই না, বলো? তা তো একটু লাগছেই। আমি যখন হাই স্কুলের 1ম বর্ষে ছিলাম তখন আমার ডিম ভাজার জন্য একটা স্পেশাল ফ্রাই প্যান কেনার খুব ইচ্ছা ছিল। একটা লম্বা প্যান, যেটা দিয়ে দাসিমিকি স্টাইলে ডিম ভাজা যায়, যেমনটা আজ তোমাকে ভেজে দিয়েছি। মার কাছে টাকা চাইলাম, মা দিল না। আমি কি করলাম জানো? নতুন ব্রা কেনার জন্য আমার কাছে কিছু টাকা জমানো ছিল, সেই টাকা দিয়ে আমি ফ্রাই প্যান কিনলাম। পুরো 3টা মাস আমি একটা ব্রা পরে কেটিয়েছি, বিশ্বাস করতে পারো? রাতে বাসায় ফিরে ব্রা ধুয়ে দিতাম, পাগলের মতো চেষ্টা করতাম যেন সকালের মধ্যে শুকিয়ে যায় ওটা, পরদিন আবার পড়তে পারি। যদি কোনো দিন ঠিকমতো না শুকাতো খুব মেজাজ খারাপ হতো। পৃথিবীর সবচেয়ে বাজে ব্যাপার হলো, তুমি একটা ভেজা স্যাঁতস্যাঁতে ব্রা তোমার বুকে পড়ে আছো। আমি ওই জিনিসটা পরে যখন রাস্তায় দিয়ে হাঁটতাম আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তো। একটা ফ্রাই প্যানের জন্য কত কষ্টই না করেছি, একটাবার বোঝো। আহারে, আমার আসলেই খুব খারাপ লাগছে তোমার জন্য। এভাবে বলাটা ঠিক না, তারপরও বলি। আমার মা মারা যাওয়ার পর আমি এক প্রকার হাফ ছেড়েই বেঁচেছি। আমি এখন আমার নিজের মতো করে টাকা পয়সা খরচ করতে পারছি, যা খুশি কিনতে পারি। আমার বাবা এসব কেনাকাটা নিয়ে কিছুই বোঝে না, আমাকে নিষেধও করে না অবশ্য। তোমার মা কবে মারা গেছে? 2 বছর আছে। তার ক্যান্সার ছিল, ব্রেন টিউমার। শেষে 1.5 বছর হাসপাতালে ছিল, ভয়াবহ অবস্থা গেছে, যন্ত্রণায় পাগল হয়ে যেত। তাকে সবসময় আফিমের উপর রাখতে হতো। তারপরেও তার মৃত্যু হচ্ছিল না। এক পর্যায়ে ডাক্তারের কাছে মৃত্যু ভিক্ষা চাইতো, বলতো তাকে যেন ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়। আমার বাবার জমানো যত টাকা ছিল তার প্রায় পুরোটা মায়ের পিছনেই গেছে। তাকে 24 ঘন্টা নজরে রাখতে হতো, যেসব ইঞ্জেকশন দিতে হতো প্রতিটা 20 ইয়েন করে দাম ছিল। ওই বছর আমি পড়াশোনা করতে পারিনি, কলেজ ড্রপ করতে হয়েছিল আমাকে। কথা বলতে বলতে সে হঠাৎ থেমে গেল, তারপর বলল, এই দেখো, বাড়িতে ডেকে এনে তোমাকে আমি আমার যত দুঃখের সব কাহিনী শোনাচ্ছি। আমরা তো মোটামুটি মজার কথাই বলছিলাম, হুট করে কথাগুলো এমন দুঃখের দিকে টার্ন নিল কখন? খেয়ালই তো করিনি আমি। আমি হেসে বললাম, যখন তুমি তোমার সেই বিখ্যাত গল্প শুরু করেছো,
ভেজা স্যাঁতস্যাঁতে একটা ব্রা বুকের মধ্যে চেপে কত কষ্ট করে স্কুলে যেতে। তুমি না ভালোই ফাজিল আছো, চুপচাপ খাও। আমার ইতিমধ্যে পেট ভরে গেছে, প্রচুর খেয়েছি। মিদুরি সে তুলনায় প্রায় কিছুই খেলো না। বললাম, তুমি কি সবসময় এত কমই খাও? ও বলল, রান্না করলে আমার খিদে নষ্ট হয়ে যায়। টেবিল থেকে এক প্যাকেট মার্লবরো সিগারেট বের করলাম। একটা সিগারেটে ঠোঁট দিয়ে ম্যাচ দিয়ে জ্বাললো। বলল, তোমার কাছে কি মনে হয় ফুলগুলো আমি কোনো ফুলদানিতে না রেখে গ্লাসের মধ্যে রাখলাম, এটা ঠিক আছে? যার যেখানে ইচ্ছা সেখানে রাখবে, বললাম আমি। আমার কেন জানি এই গ্লাসে রাখতে ইচ্ছা করছিল। গ্লাসে রাখার মধ্যে একটা অগোছালো ব্যাপার আছে। যেমন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, পথে কোনো ডোবা দেখতে পেলে, তুমি করলে কি, সেই ডোবা থেকে ড্যাফোডিলগুলো তুলে আনলে, তারপর হাতের কাছে একটা গ্লাস পেলে সেখানে ওগুলো রেখে দিলে। এরকম কিছু একটা অনেক ন্যাচারাল একটা ব্যাপার। ফুলদানিতে রাখলে মনে হয় দোকান থেকে কিনে আনা ফুল। আমি তো আসলেই ফুলগুলো ডোবা থেকে তুলে এনেছি। আসার পথে স্টেশনের পাশে একটা বড় ডোবা, ওটা দেখে চিন্তা করলাম পয়সা খরচ করে ফুল কেন কিনবো, ওখান থেকে তুললে নিলেই তো হয়ে যায়। তুমি না আসলেই খুব একটা অদ্ভুত প্রাণী, যোগ করো কিন্তু মুখ থেকে শক্ত। সিগারেটটা অর্ধেক শেষ হয়েছে, সেটাকে সে অদ্ভুতভাবে অ্যাশট্রেতে পিষে ফেললো। বললাম, মেয়েরা যখন সিগারেট নেভায় তখন একটু কোমলভাবে নেভায়, তুমি পুরো বিষয়টা করে দেওয়া ছেলেদের মতো। এভাবে ধরে অ্যাশট্রেতে না ঘষে তোমার উচিত ছিল হালকা করে চাপ দেওয়া, একটা আর্টিস্টিক ব্যাপার হতো। আর শোনো, মেয়েরা কখনো এরকম নাক দিয়ে ধোয়া ছাড়ে না। মিদুরি বলল, মেয়েরা আর কী করে না বলো তো একটু শুনি। আরও একটা ব্যাপার আছে, বলবো কিনা ঠিক বুঝতে পারছি না, যদি সাহস দাও তাহলে বলি। বলো। একটা মেয়ে কখনো একা কোনো ছেলের সঙ্গে খেতে বসে, তখন সে অনেক গল্পই করে, কিন্তু সে যে একটা ব্রা 3 মাস ধরে একটানা পড়েছে, এরকম ভয়াবহ গল্প কখনো করে না। মিদুরি হেসে বলল, আমি একটু এরকমই। পছন্দ হয়? পছন্দ হলে আমার সঙ্গে গল্প করতে পারো, না হলে ভাগো। আমি হাসলাম। মিদুরি বলল, আসলে তুমি যেটা বলেছো ঠিকই বলেছো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ঠিক মেয়েলি ব্যাপারগুলো রপ্ত করে নিতে পারিনি। ইনফ্যাক্ট মাঝে মাঝে মনে হয় আমি ঠিক মেয়েই না। মেয়েরা মার্লবোরো সিগারেট খায় না, বললাম আমি। ওরা খায় চিকন টাইপের সিগারেটগুলা, এই ধরো সালেম। মার্লবোরো আর সালামের মধ্যে পার্থক্য কী? সবগুলো একই রকম বাজে খেতে। বাজে লাগে তো খাও কেন? ঠিক জানি না কেন খাই। আমি আসলে গত মাস থেকে সিগারেট খাওয়ার চেষ্টা করছি। এমন না যে নিকোটিনের অভাবে আমি মারা যাচ্ছিলাম বা এই টাইপের কিছু একটা। হুট করে মনে হলো সিগারেট খেলে খারাপ হয় না, খাওয়া শুরু করে দিলাম, ব্যাস। এরকম কেন মনে হলো তোমার? সে তার দুহাত একসঙ্গে টেবিলের উপর রেখে বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবলো। তারপর বলল, 2 মাস আগে একটা দোকানে এই অ্যাশট্রেটা দেখেছিলাম। সেটা দেখে কিনতে খুব ইচ্ছা হলো, কিনে ফেললাম। বাসায় আনার পর মনে হলো, আহা, অ্যাশট্রেটা খুবই দুঃখী। কেন হলো অথচ ব্যবহার হচ্ছে না, শুধু কেনার পর পড়েই আছে টেবিলের উপর। গত মাসে একদিন 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে এলাম। তাছাড়া আমি সিগারেট খেলে কারো কিছু আসে যাবে না। তুমি সিগারেট খাও না? খেতাম, এখন আর খাই না, ছেড়ে দিয়েছি। কেন? একটা জিনিস আমাকে নিয়ন্ত্রণ করছে, এটা মেনে নিতে পারিনি। মাঝরাতে সিগারেট শেষ হয়ে যেত প্রায়, তখন প্রচণ্ড মেজাজ খারাপ রাখতো। পুরো ব্যাপারটাই আমার কাছে যথেষ্ট বিরক্তিকর মনে হচ্ছিল। তোমার কি পছন্দ বা অপছন্দ সে ব্যাপারে তুমি অনেক স্পষ্ট। হয়তো, তবে তোমাকে যে আমার পছন্দ হয়েছে এটা আমি কখনো স্পষ্ট করে বলবো না। আবারও ফ্লার্ট শুরু করেছো। কোনো সমস্যা নাই, তোমাকে আমার ভালো লাগে। তুমি একটু অন্যরকমভাবে কথা বলো। তুমি যদি আমার সঙ্গে ফ্লার্ট করো আমি রাগ করবো না। তুমি হলে আমার হ্যামফ্রে বোগার্ট, যে কিনা অদ্ভুত সব কথা বলে আর ব্ল্যাক কফি খায়। খাওয়ার পর আমি মিদরিকে সাহায্য করলাম টেবিল গোছাতে। বেসিনে একটার পর একটা জিনিস ধুয়ে ফেললো আর আমি মুছে কাউন্টারে সাজালাম। তোমার বাসার সবাই কি আজ বাইরে? আমি বললাম। আমার মা 2 বছর আগে মারা গেছে, সেটা আগেই বলেছি, মিদরি বলল। হ্যাঁ, সেটা তো আমি আগে শুনেছি, নতুনটা বলো। আমার বোন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং গেছে। তার বয়ফ্রেন্ড একটা গাড়ির কোম্পানিতে চাকরি করে, সেখান থেকে মাঝে মাঝে 2-1টা গাড়ি টেস্ট ড্রাইভের জন্য পায়। সেরকম একটা পেয়েছে গতকাল, সেটা নিয়ে সম্ভবত ওরা দুজন লং ড্রাইভে গেছে। কথাটা বলে সে চুপ করে গেল।
তারপর আবার একটা সিগারেট ধরালো। বলল, আর আমার বাবা? হ্যাঁ, উনি কোথায় জানতে চাইলাম আমি। সে গত বছর জুনের শেষের দিকে উরুগুয়ে চলে গেছে। তারপর থেকে সেখানে সুখে শান্তিতে আছে। কোথায় গেছেন? এদিকে আবার কানেও কম শুনে। ভালো সমস্যায় পড়লাম তোমাকে নিয়ে। বললাম না, উরুগুয়ে। উরুগুয়ে? কিন্তু সেখানে কেন? কারণ উনি ঠিক করেছেন সেখানে উনি পাকাপাকিভাবে থাকবেন। যুদ্ধের সময় তার একটা সৈনিক বন্ধু ছিল। সেই বন্ধু জাপান ছেড়ে উরুগুয়ে চলে গেছে। সেখানে একটা খামারের মতো কিছু করেছে। হঠাৎ কথা নেই বার্তা নেই বাবা ঘোষণা দিল সেও যাবে। উরুগুয়েতে যাওয়ার পর সে নাকি যা খুশি তাই করতে পারবে। সেখানে নাকি অনেক সম্ভাবনা। যে কথা সেই কাজ। প্লেনে উঠে পড়ল। আমরা দুই বোন মিলে অনেক চেষ্টা করেছি আটকানোর। এরকম বলেছি, বাবা সেখানে গিয়ে তুমি কি করবে? তুমি তো সেখানকার ভাষা জানো না। তাছাড়া তুমি সারা জীবন টোকিওর বাইরে যাওইনি কখনো। কিন্তু সে আমাদের কথা শুনলো না। আসলে মা মারা যাওয়ার পর সে খুব একা হয়ে গেছিল। তাকে হারানো ছিল বাবার জন্য বিশাল একটা ধাক্কা। তারপর মাথা একদমই আওলা হয়ে গেল। মাকে অনেক ভালোবাসতো তো। আমি কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। হা করে মিদরির দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর বললাম, এরকম অদ্ভুত গল্প আমি আগে কখনো শুনিনি। ও বলল, মা মারা যাওয়ার পর বাবা আমাদের খুব দুই বোনকেই কি বলেছে শুনতে চাও? কি বলেছে? বলেছে, খুব ভালো হতো যদি তোমরা দুজনে মরে যেতে, আর তার বদলে তোমাদের মাকে ফিরে পেতাম। ধরো তোমার মুখের মধ্যে কেউ একটা ঘুষি মারলো। ঘুষি খেয়ে তুমি দম হারিয়ে ফেলেছো, শ্বাস নিতে পারছো না। তখন তোমার যেরকম অবস্থা হবে, কথাটা শুনে আমার ঠিক সেরকম অবস্থাই হয়েছিল। দেখো, তুমি চাইলেই কিন্তু কাউকে এরকম করে সরাসরি বলতে পারবে না। বুঝলাম, তুমি তোমার খুব ভালোবাসার একজন মানুষকে হারিয়েছো। জীবনের অর্ধেকের বেশি তার সঙ্গে কাটিয়েছো। তাকে হারানোর ব্যথাটা তুমি সহ্য করতে পারছো না। তোমার খুবই কষ্ট লাগছে। তার মানে তো তুমি এই না যে তোমার জন্ম দেওয়া মেয়েদেরকে বলবে মরে যেতে। ব্যাপারটা ভয়াবহ না? তুমি কি বলো? খুবই ভয়াবহ। এই দুঃখ আমার কখনো যাবে না, মাথা নেড়ে বলল সে। সে যাই হোক, আমার পরিবার সবাই একটু অদ্ভুত। সেটা তোমাকে দেখেই আজ করা যায়। মিদরে মিষ্টি করে হাসলো। বলল, পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ জিনিস লক্ষ্য করেছো তুমি? কি সেটা? জিজ্ঞেস করলাম আমি। একজন মানুষ আরেকজন মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার মেয়েদের এমন কথা বলতে পারে। তো তারপর কি হলো? তোমার বাবা তো উরুগুয়ে চলে গেলেন। তারপর তার কোনো খবর পেয়েছো? একটা পোস্টকার্ড এসেছিল গত মাসে। অপ্রয়োজনীয় কিছু তথ্য লিখে দেওয়া একটা চিঠি। এখানে এবছর অনেক গরম পড়েছে, কিংবা এখানে মৌসুমি ফলটল যেরকম হবে ভেবেছিলাম ততটা ভালো না। এইসব হাবিজাবি আর কি। কিন্তু শেষের দিকে লিখেছিল, একটু গুছিয়ে উঠতে পারলেই সে আমাদের নিয়ে যাবে। তারপর থেকে তার নিজেরই আর কোনো খবর নেই। আমাদের লেখা চিঠিরও কোনো উত্তর দেয় না। আচ্ছা, তোমার বাবা যদি বলে উরুগুয়ে চলে আসো, তুমি যাবে? একবার তো যাবই, ঘুরে আসবো। একটা নতুন দেশ দেখা হবে। আমার বোন অবশ্য যাবে না। সে নোংরা জায়গা সহ্য করতে পারে না। উরুগুয়ে খুব নোংরা নাকি? কে জানে। আমার বোনের ধারণা জায়গাটা অনেক নোংরা। সে মনে করে ওখানকার রাস্তাঘাটে গোবর পড়ে থাকে, ভন ভন করে মাছি উড়ে। তারপর ধরো টয়লেটের ফ্ল্যাশ ঠিকঠাক কাজ করে না, গিরগিটি আর কাঁকড়া বিছানার উপর দৌড়াদৌড়ি করে। কোনো সিনেমায় এরকম দেখেছি বোধহয়। সে শুধু চায় আমি দামি গাড়ি করে সুন্দর সুন্দর জায়গায় যেতে। উরুগুয়ের গাড়িগুলো দামি কিনা কে জানে। কম দামি হলে সে বিরাট সমস্যায় পড়বে। তুমি তোমার বাবাকে পছন্দ করো? তেমন একটা না। তাহলে তুমি কেন তার কাছে যেতে চাও? তাকে আমি পছন্দ করি না, কিন্তু বিশ্বাস করি। একটার পর একটা অদ্ভুত ঘটনা বলল সে সেদিন বিকালে। মিদরির বাসার কাছেই কোথাও আগুন লেগেছিল। আমরা 3তলার ছাদে গিয়েছিলাম আগুন দেখতে, আর সেখানে তাকে একটা চুমু খেয়েছিলাম। কথাটা খুবই অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু সত্য ঘটনা। দুপুরে খাওয়ার পর আমরা কফি খাচ্ছিলাম আর আমাদের ভার্সিটি লাইফ নিয়ে কথা বললাম। এমন সময় দূর থেকে সাইরেনের শব্দ ভেসে এলো। শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো, আমাদের ঠিক কাছে এসে থামলো। তারপর আরও অনেকগুলো সাইরেন নিঃশব্দে এগিয়ে এলো। বাইরে দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে পেলাম। কেউ কেউ চিৎকার করছিল। মিদরির রাস্তার দিকে মুখ করা রুমে গিয়ে জানালা খুলে বাইরেরটা একবার দেখে আসলো। তারপর বলল, আমি একটু আসছি।
কথাটা বলেই সে উধাও হয়ে গেল। আমি একা একা বসে কফি খেলাম। মনে মনে ভাবলাম, উরুগুয়ে দেশটা ঠিক কেমন। এদিকে ব্রাজিল, এদিকে ভেনিজুয়েলা, কলম্বিয়াও আছে আশেপাশে কোথাও, কিন্তু উরুগুয়ে মানচিত্রে ঠিক কোথায় তার অবস্থান সেটা মনে করতে পারছিলাম না। স্টর্ম ট্রুপার হলে নিমেষে বলে ফেলত। কয়েক মিনিট পর ফিরে এসে মিদরিরা আমাকে তাড়া দিল তার সঙ্গে যেতে। আমি তার পেছন পেছন হলের শেষ মাথা পর্যন্ত গেলাম। সেখানে একটা খাড়া সিঁড়ি, সেটা বেয়ে ছাদে উঠে পড়লাম। কাঠের ছাদ, বাঁশ দিয়ে সেখানে কাপড় শুকানোর ব্যবস্থা করা আছে। আশপাশের বাসার তুলনায় ছাদটা একটু উঁচু, চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছিল। কয়েকটা বাড়ি পরে একটা বাড়ি থেকে ঘন মেঘের মতো কালো ধোঁয়া বের হচ্ছে। বাতাসের কারণে বড় রাস্তার দিকে ভেসে যাচ্ছে সেই ধোঁয়াগুলো। পোড়া গন্ধে জায়গাটা ভরে গেছে। রেলিংয়ের উপর একটু ঝুঁকে মিদুরি ভালোভাবে দেখার চেষ্টা করলো। বলল, ওটা সাকামোটাদের জায়গা। ওদের কাঠের দরজা আর ফিটিংসের দোকান ছিল, এখন ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমিও রেলিংয়ে ঝুঁকে দেখার চেষ্টা করলাম। মাঝখানে একটা 3তলা বিল্ডিং, সেজন্য আমার ঠিকমতো দেখতে পারছিলাম না। মনে হচ্ছিল 3-4টা ফায়ার ইঞ্জিন একসঙ্গে কাজ করছে। আমি বললাম, মিদরি, আগুনের যে অবস্থা সেটা বিশেষ সুবিধার না। বাতাস এখন অন্যদিকে বইছে বলে আগুনের আঁচ ঠিক টের পাওয়া যাচ্ছে না, কিন্তু যে কোনো সময় বাতাস এদিকে বইতে শুরু করতে পারে। তখন আগুন খুব দ্রুত তোমাদের বাড়ির কাছাকাছি চলে আসবে। আসার সময় এদিকে একটা গ্যাস স্টেশন দেখলাম, সেই পর্যন্ত যদি আগুন যায় তাহলে তো কথাই নেই। আমার মনে হয় আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নেওয়া উচিত। চলো, আমরা দুজনে মিলে গুছিয়ে ফেলি। মিদুরি অবাক হয়ে জানতে চাইল, প্রয়োজনীয় জিনিস কী সেগুলো? এমন কিছু নেই যেগুলো একটু মূল্যবান। ধরো চেক বই, তারপর ধরো বাড়ির দলিল, কোনো সিলমোহর, নগদ টাকা, এগুলা। আরে ধুর, এত টেনশন নিও না, আমরা কোথাও যাচ্ছি না। যদি এখানে আগুন ধরে তাহলে? আগুন ধরলে পুড়ে মরবো। তোমার মরতে আপত্তি আছে নাকি? আমি বোঝার চেষ্টা করলাম ও সত্যি কথা বলছে নাকি মজা করছে, কিছুই বুঝতে পারলাম না। যদিও বললাম, আচ্ছা বাদ দাও, আমিও থাকবো তোমার সঙ্গে, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে মরবে? ভ্রু নাচিয়ে জানতে চাইল সে। মাথা খারাপ? আগুন লেগেছে, লাগতে দাও। মরামরির মতো সিরিয়াস কোনো ব্যাপারে দেখলে আমি পালাবো। তুমি মরতে চাইলে একা মরবে, আমি এগুলোর মধ্যে নেই। তুমি কিন্তু খুব খারাপ, কঠিন ধরনের খারাপ। তোমার বুকের মধ্যে হৃদয় বলে কোনো বস্তু নেই, ইট পাথরে ভরা। দেখো, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। তুমি আমাকে দুপুরে রান্না করে খাওয়াইছ, আমি সেই জন্য কৃতজ্ঞ। কিন্তু সে কৃতজ্ঞতা এত বেশি নয় যে আমি তোমার সঙ্গে পুড়ে মরতেও রাজি হয়ে যাব। অবশ্য যদি রাতের খাবারটাও রান্না করে খাওয়াও, তাহলে সেটা ভেবে দেখতে পারি। কেমন করে বলেছে এটা? এসব কথা কেমন করে তোমার মাথায় আসে? বেশি বেশি করে এগুলো বলবে। এগুলো যত বেশি বলবে তোমাকে আমার তত ভালো লাগবে। একটুক্ষণের জন্য মিদুরি বোধহয় হারিয়ে গেল। মুহূর্তেই নিজেকে ফিরে পেল সে। বলল, এই শোনো না, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। এখানে বসে বসে আমরা গান গাইতে পারি। আগুন দেখবো আর গান করব, মজা হবে না? গান করব মানে? দাঁড়াও, আসছি। বলে মিদুরি নিচ থেকে 2টো বালিশ নিয়ে এলো, সঙ্গে বিয়ারের 4টা ক্যান আর গিটার। আমার বিয়ার খেতে খেতে ধোয়া দেখলাম আমরা বিয়ার খেতে খেতে ধোয়া দেখলাম, আর মিদরি গিটার বাজানো শুরু করে দিল। আমি বললাম, রোম যখন পুড়েছিল, নীরও বাঁশি বাজাচ্ছিল। তোমার গিটার শুনে আশেপাশের বাসার মানুষজন খেপে যাবে না তো? তারা যদি আমাদের মারতে আসে? আরে দূর, মানুষের কথা বাদ দাও। ওদের বাসায় ওরা কি করে আমরা সেগুলো দেখতে গেছি। ওরা কেন আমাদের ব্যাপার নিয়ে মাথা ঘামাবে? মিদুরি একটার পর একটা গান গেয়ে চলল। বলবো না খুব একটা ভালো গিয়েছে, তবে খুব যত্ন নিয়ে গাইলো, আর নিজের গান নিজে উপভোগ করছে বলে মনে হইল। উপভোগ করাটাই আসল কথা। পুরোনো ধরনের কিছু গান বাজিয়ে গেল, যেমন লেমন ট্রি, পাফ, ম্যাজিক ম্যাজিক ড্রাগন, মাইকেল রো দ্য বোট, 500 মাইলস ইত্যাদি। প্রথম দিকে সে যাচ্ছিল, আমি তার সঙ্গে তাল দিই, কিন্তু আমি এত বাজে তাল দিলাম যে পরে সে নিজেই আমাকে বাদ দিয়ে দিল। একা একাই মন উজাড় করে গাইলো সবগুলা গান। বিয়ার খেতে খেতে গান শুনলাম। আগুনটা কয়েকবার দাউ দাউ করে জ্বলে উঠল, আবার কমে গেল। লোকজনের চিৎকার বাড়ল, আবার কমলো। পত্রিকার সাংবাদিক হেলিকপ্টার করে এসে ছবি তুলে নিয়ে গেল। আমার দুশ্চিন্তা হচ্ছিল সেই ছবিতে ছাদের মধ্যে গিটার হাতে মিদুরি আর আমার ছবিও না চলে আসে। লাউড স্পিকারে পুলিশ সবাইকে এলাকা থেকে সরে যাওয়ার জন্য বলছিল। মায়ের জন্য কাঁদছিল একটা বাচ্চা। কোথাও দূরে শব্দ করে কাঁচ ভাঙলো, আর মিদুরি বিয়ার খেতে খেতে আমাকে গান শোনালো। একটা পর্যায়ে তার গান থামলো, আমাকে জিজ্ঞেস করলো, কেমন লাগলো তোমার? খুব ভালো, বললাম আমি।
তোমার জন্য আমি দুটো মেডেল রেডি করেছি, একটা বড় মেডেল, একটা ছোট মেডেল। ছোটটা গান গাওয়ার জন্য আর বড়টা গান থামানোর জন্য। তোমার মাথায় এই গিটারটা ভাঙবো কিন্তু আমি। রাগ করো না, একটু দুষ্টামি করলাম আর কি। আমার অনেক ভালো লেগেছে। সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো তুমি যখন মন দিয়ে গাইছিলে, তখন যেন অন্য একটা জগতে চলে গিয়েছিলে তুমি। মনে হচ্ছিল মনে হচ্ছিল তুমি আর এই মাটির পৃথিবীতে নেই। তুমি যে কোনো ব্যাপারে এত প্যাশনেট হতে পারো, সেটা তোমাকে এই অবস্থায় না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। গিটারটা নামিয়ে রেখেও আমার কাছে এসে বসলো, একটা আদুরে বিড়ালের মতো। বলল, এটা সত্যি কথা, আমি কখনো নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারি না। শুধু যখন গান গাই তখন মনে হয় নিজেকে উজাড় করে দিচ্ছি। এই সমস্যাটা আমার ছোটবেলা থেকেই। আমি বরাবরই ভালোবাসার কাঙাল। আমার কি মনে হয় জানো? মনে হয় আমার বাবা মা যদি ছোটবেলায় আমাকে আরেকটু বেশি ভালোবাসতো, তাহলে হয়তো আমি অন্যরকম হতে পারতাম। এই, তুমিও খুব একটা খারাপ না, হেসে বললাম আমি। আমার অন্তত তোমাকে বেশ ভালো লাগে। যাদের রুচিতে সমস্যা থাকে তাদের অনেক কিছুই ভালো লাগতে পারে, কিন্তু সেটাকে তো আর সাধারণ মাপকাঠিতে ফেললে হবে না। আমি হাসলাম। মিদরুই হেসে বলল, জানো আমি কি ঠিক করেছি? আমি ঠিক করেছি আমি এমন একজনকে খুঁজে বের করব যে কিনা আমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসবে, বছরের ৩৬৫ দিন। তাকে আমি অনেকভাবে জ্বালাবো, কিন্তু সে কোনোভাবে প্রতিবাদ করবে না। খুঁজে পাওয়া টাফ হবে, জানি সেটা, কিন্তু আমি হাল ছাড়বো না। খুঁজে যাব এবং একসময় পেয়ে যাব। ধরো, আমি তাকে বলবো আমার জন্য স্ট্রবেরি কেক নিয়ে আসতে। সে তার সব কাজ ফেলে ছুটে যাবে আমার জন্য কেক আনতে। দৌড়ে নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে আমাকে কেকটা দিবে। তারপর সাদাসিধা করে কেকটা খাওয়ার জন্য আমি তখন বলবো, এটা কি এনেছো? আমি কি তোমার কাছে স্ট্রবেরি কেক চেয়েছিলাম? এসব আমি খাই না। সেই কেক আমি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। কিন্তু এটার সঙ্গে প্রেমের কি সম্পর্ক? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। সেটাই যদি বুঝতে, তাহলে তো হয়েই যেত। তুমি হতে সেই মানুষ যে আমার জন্য কেক নিয়ে ছোটাছুটি করতো। ফাজলামি রাখো। তোমার কাছে প্রেম মানে কি? প্রেম মানে কি স্ট্রবেরি কেক জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া? তোমার কাছে এরকম কিছু মনে হয়? একদম ঠিক ধরেছ। আমার কাছে প্রেম মানে হলো আমি স্ট্রবেরি কেক জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। তখন সে হাঁটু গেড়ে আমার কাছে মাফ চাইবে আর বলবে, আমি এখন বুঝতে পারছি মিদরি, তোমার পছন্দ হলো চকলেট কেক, তাই না? আমি এক্ষুনি দৌড়ে গিয়ে তোমার জন্য চকলেট কেক নিয়ে আসছি। তারপর কি হবে? তুমি চকলেট কেক খাবে নাকি সেটাও জানালা দিয়ে ফেলে দিবে? অবশ্যই খাবো। কেকটা পুরোপুরি শেষ করব। তারপর তাকে তার পাওনা সব ভালোবাসাটা বুঝিয়ে দেব। সে তখন ভাববে, বাহ, মিদরে মেয়েটা খুব একটা খারাপ না, একে ভালোবাসা যেতে পারে। পুরো বিষয়টা কিন্তু আমার কাছে যথেষ্ট পাগলামি মনে হচ্ছে। যাদের চিন্তাভাবনায় ডেপথ কম তারা এটাকে পাগলামি ভাবতেই পারে, কিন্তু আসে যায় না আমার। কিন্তু আমার কাছে এটাই প্রেম, এটাই ভালোবাসা। সমস্যা হলো আমাকে কেউ বুঝতে পারে না। আমার জন্য কেউ কেক আনতে দৌড়ে যায় না, বরং আমি রান্নাবান্না করে মানুষকে খাওয়ানোর জন্য বাসায় ডাকি। বিশ্বাস করো, এই পৃথিবীতে অনেক আজব মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো করে চিন্তা করতে পারে এরকম মেয়ে আমি জীবনেও দেখিনি আগে। তুমি কি ভেবেছ তুমি প্রথম মানুষ যে আমাকে এই কথা বলছো? তোমার মতো অনেকেই আমাকে এই কথাটা বলেছে, কিন্তু আমি এভাবেই চিন্তা করি, কেউ বুঝলে ভালো, না বুঝলে নেই। আমি অপেক্ষা করব যে বুঝবে তার জন্য। ধরো, অপেক্ষা করলে, এরকম কাউকে খুঁজে পেলে, বা এরকম কাউকে খুঁজে পেলে না, তখন তখন কি করবে? তখন আর কি, খুব মেজাজ খারাপ হবে। তখন কি তোমার আগুনে পুড়ে মরতে ইচ্ছা করবে, কিছুক্ষণ আগে যে যেরকম ইচ্ছা হয়েছিল তোমার? আরে না, ওটা ছিল জাস্ট একটা কৌতূহল। আগুনে পুড়ে মরা নিয়ে মানুষের কৌতূহল থাকতে পারে, এটাও আমার জন্য একটা নতুন তথ্য। বোকা গাধা, তোমাকে দেখলে যতটা বুদ্ধিমান মনে হয় আসলে তোমার মাথায় অতটা বুদ্ধি নেই। তখন আমি সত্যি আগুনে পুড়ে মরতে চেয়েছিলাম। তোমাকে কে বললো এরা? চাওনি? না, আমি আসলে দেখতে চেয়েছিলাম আমি আগুনে পুড়তে চাই। এটা শুনলে তুমি কী রকম রিয়্যাক্ট করো? তবে হ্যাঁ, যদি সত্যি মরার কথা বলো তবে আমার একেবারেই ভয় নেই। ধোঁয়ায় কিছুক্ষণ অচেতন হয়ে থাকবো, তারপর মারা যাব। এই তো, সিম্পল ব্যাপার। আমার মা কত যে কষ্ট পেয়ে মারা গেছে সেটা আমি চোখের সামনে দেখেছি ওয়াতানাবে। সেই তুলনায় আগুনে পুড়ে মরা রীতিমতো আরামদায়ক একটা মৃত্যু। মিদুরি একটা সিগারেট ধরালো। আরও প্রায় আধ ঘন্টা পরে আগুন নেভানো সম্ভব হলো। আগুন আর নতুন কোথাও ছড়াতে পারিনি। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি।
ফিরে গেল দমকলের গাড়িগুলো, শুধু একটা রয়ে গেল। লোকজন যে যার ঘরে ফিরে যাচ্ছিল। কাছেই একটা ল্যাম্পপোস্টে দুটো কাক খুব মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করলো। মিদুরি মনে হলো ক্লান্ত। সে আকাশের দিকে তাকিয়ে আছে, কথা টথা আর বলছে না। টায়ার্ড লাগছে, বললাম আমি। না, সেরকম কিছু না, মিদুরি বলল। হুট করে মনটা কেমন জানি হয়ে গেল। অনেকদিন পর এরকম হলো। সে আমার চোখের দিকে তাকালো, আমি তার চোখে। কি করে হলো জানি না, কিন্তু সেই মুহূর্তে আমি তাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। গাঢ় গভীর একটা চুমু। একটু কেঁপে উঠে সে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ বন্ধ করে রইল কয়েক সেকেন্ডের জন্য। বিকেলের সূর্য তার চোখের পাপড়ি ছায়া ফেললো গালের উপর। আমি দেখতে পেলাম পাপড়িগুলো কাঁপছে। হুট করে চুমুটা খেয়েছি, আগে পরে ভাবিনি। এরকম একটা বিকেল, চারদিকে ধোঁয়া উঠছে, আমাকে গান শোনাচ্ছিল সে। তারপর আমার শরীরে ঠেস দিয়ে বসলো। হুট করে মনে হচ্ছিল আমরা দুজন অনেক কাছাকাছি চলে এসেছি। হয়তো আমরা মনে মনে একজন আরেকজনকে চাচ্ছিলাম, সে কারণেই চুমু। কিন্তু প্রতিটা চুমুরই একটা বিপদের দিক থেকে যায়। মিদুরি প্রথমে কথা বলল। সে জানালো ওর আরেকজনের সঙ্গে রিলেশন আছে। আমি বললাম, সেটা আমি বুঝতে পেরেছি তোমার রিয়াকশন দেখেই। তোমার কারোর সঙ্গে রিলেশন নেই? আছে, তবে সেটাকে ঠিক রিলেশন বলা যায় কি না আমি শিওর না। সেটা কীরকম? অনেক জটিল একটা ব্যাপার, আমি নিজেই ঠিকমতো বুঝি না, তোমাকে কি বুঝাবো? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম একটা জটিল রিলেশন, কিন্তু রিলেশন তো। তোমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তারপরে তুমি প্রতি রোববার ফ্রি থাকো, এটা একটু অদ্ভুত না? আমাদের রিলেশনটাই অদ্ভুত, সুতরাং সেখানে কিছু অদ্ভুত ব্যাপার থাকবে, এটাই স্বাভাবিক। এসব কথা বলতে বলতে হঠাৎ আবিষ্কার করলাম বিকেলের সেই মন ভালো করা আমেজটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি তাকে বললাম, আমাকে বেরোতে হবে, কাজে যাওয়ার সময় হয়ে গেছে। তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে বের হতে পারো। আমরা কোনো একটা জায়গায় বসে একসঙ্গে নাস্তা করলাম, তারপর আমি চলে যাব। ও বলল, আমাকে বাসায় থাকতে হবে, যে কোনো সময় একটা ফোন আসতে পারে, ফোনটা খুবই জরুরি। একটা ফোনের জন্য সারা দিন বাসা অপেক্ষা করে আছো, তোমার খারাপ লাগছে না? খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে শরীরের মাংস একটু একটু করে পচে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ফোনটা খুবই জরুরি। শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি, তোমার যদি কখনো এরকম ফোনের জন্য বাসায় আটকে থাকতে হয় আমাকে জানিও, আমি এসে তোমাকে সঙ্গ দিব, তুমি যদি চাও আর কি। চকলেট কেকও আনতে পারি। পরদিন মিদরি ক্লাসে এলো না। আমি ক্লাসের পর ক্যাফেতে বসে একা একা ঠান্ডা লাঞ্চ খেলাম। তারপর ক্যাম্পাসের একটা কোনায় গিয়ে বসলাম, চারদিক দেখলাম। আমার পাশে দুটো মেয়ে দাঁড়িয়ে কী যেন আলাপ করছে। তাদের একজনের হাতে একটা টেনিস র্যাকেট। র্যাকেটটা বুকের সঙ্গে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন সেটা নিজের বাচ্চা। আরেকজনের হাতে কিছু বই আর একটা এলপি রেকর্ড। দুজনেই বেশি সুন্দরী আর অনেক মজা করে কথা বলছে। দূরে স্টুডেন্ট ক্লাবের বিল্ডিং থেকে কণ্ঠশীলনের আওয়াজ ভেসে আসছে। এখানে সেখানে কয়েকজন জড়ো হয়ে গল্প আর হাসি ঠাট্টায় মেতেছিল। ইট বিছানো রাস্তায় বসে পেন্টিং করছিল একটা মেয়ে। পেন্টিংয়ের বিষয়বস্তু দেখে মনে হচ্ছিল সাম্রাজ্যবাদ বিরোধী কিছু একটা হবে। এশিয়ার দেশগুলোতে যে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কিছু একটা আঁকছে সে। প্রতিটা দুপুরেই ভার্সিটিতে এরকম কিছু টুকরো টুকরো দৃশ্য দেখা যায়। আমি যখন মনোযোগের সঙ্গে এসব দেখছিলাম তখন একটা ব্যাপার উপলব্ধি করতে পারলাম। সবাইকে যার যার মতো করে সুখী দেখাচ্ছিল। তারা আসলে সুখী ছিল নাকি শুধু সুখী দেখাচ্ছিল সেটা বলতে পারবো না, কিন্তু সেপ্টেম্বরের মাসের সেই সুন্দর দুপুরে তাদের সবাইকে সুখী লাগছিল। হুট করে আমার নিজেকে ভীষণ একা মনে হলো, যেন আমি এখানে এই সুখের অংশ নই। আমি অনেকক্ষণ সেখানে বসে রইলাম, ছেলে মেয়েদের দেখলাম। আশা করছিলাম মিদরিকে একসময় দেখা যাবে, কিন্তু সে এলো না। দুপুরের পর আমি লাইব্রেরিতে গেলাম। পরের শনিবার বিকেলে নাগাসাওয়া আমার রুমে এসে বাইরে যাওয়ার জন্য বলল। সে আমার জন্য সারা রাত বাইরে থাকার পাস বের করে রেখেছে। 1 সপ্তাহ ধরে আমার মাথা ভারী হয়েছিল। যে কোনো একটা মেয়ের সঙ্গে যে করেই হোক আমাকে বিছানা যেতেই হবে। মেয়েটাকে সেটা মোটেই বিবেচ্য বিষয় নয়। বিকেল হতেই গোসল করে নিলাম। তারপর শেভ করে পরিষ্কার কাপড় চোপড় পরলাম, একটা পোলো টি শার্ট আর সুতির জ্যাকেট। তারপর নাগাসাওয়ার সঙ্গে ডাইনিংয়ে গেলাম। ডিনার করে শহরের বাস ধরলাম দুজনে। বাস থেকে নেমে কিছু দূর হাঁটলাম। একটা পরিচিত বার পড়লো রাস্তায়, সেখানে অপেক্ষা করতে লাগলাম। এই বারে সাধারণত মেয়েরা জোড়ায় জোড়ায় আসে, ব্যতিক্রম হলো এবার। আমরা সেখানে প্রায় 2 ঘন্টা বসে থাকলাম। অল্প একটু হুইস্কি আর সোডা গিললাম যেন মাতাল হয়ে না যাই।
অবশেষে দুজন চমৎকার মেয়েকে বারে দেখা গেল। মার্গারিটা অর্ডার করলো তারা। তাদের সঙ্গে পরিচিত হতে গেলে তারা বলল তারা তাদের বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছে। এরপর কিছুক্ষণ গল্প চলল। তারপর তাদের ডেট চলে এলো। আমরা টেবিল ছেড়ে উঠে গেলাম। নাগাসাও আমাকে নিয়ে আরেকটা বারে গেল। কানাগলির মধ্যে ছোট্ট একটা বার, কাস্টমারে ভরপুর, বেশিরভাগই মাতাল, অনর্থ চিৎকার চেঁচামেচি ইত্যাদি করছিল। 3টা মেয়ে একটা টেবিলে দখল করে বসে আছে। আমরা তাদের সঙ্গে যোগ দিলাম। গল্প জমে উঠল। আমরা 5 জনই বেশ ভালো মুডে ছিলাম। নাগাসাওয়া তাদের বলল অন্য কোথাও গিয়ে ড্রিঙ্ক করার কথা, কিন্তু মেয়েরা জানালো কারফিউর সময় হয়ে এসেছে আর তাদের ডর্মে ফিরে যেতে হবে। সেখানেও কিছু হলো না। আসলে এটাই ছিল আমাদের ভাগ্য। আমরা আরও কয়েক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু ফলাফল একই হলো। যে কোনো কারণেই হোক, মেয়েরা সেদিন আমাদের কাছে আসছিলই না। ঘড়িতে 11:30 বাজল। নাগাসাওয়া হাল ছেড়ে দিল। বলল, সরি ওয়াতানাবে, তোমাকে শুধু শুধু ঘোরালাম আর তোমার পুরা সন্ধ্যাটা মাটি করলাম। হেসে বললাম, আরে ধুর, ব্যাপার না। আজকের দিনটা একটা অন্যরকম দিন। এই দিনটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেখানে লেখা থাকবে, এই দিনে নাগাসাওয়া কোনো মেয়েকে পটাতে পারেনি। সেক্স করার মুড আমার চলে গিয়েছিল। সারা রাতে এবার সেবারে ঘুরে ঘুরে মদ খেতে খেতে নিজের উপর একটা ঘেন্নাই হচ্ছিল আমার। নাগাসাওয়া জিজ্ঞেস করলো, তুমি এখন কি করবে ওয়াতানাবে? বললাম, অনেক দিন কোনো মুভি দেখা হয় না, সিনেমা হলের দিকে যেতে পারি, আবার ডর্মেও ফিরে যেতে পারি। ঠিক শিওর না। আমি বরং তাহলে হাটসুমির বাসায় যাই, যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? তোমার তো সেখানে যাওয়াই উচিত। তোমার যদি ডর্মে ফিরতে মন না চায়, তাহলে আমি তোমাকে রাতে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। আমার পরিচিত একটা মেয়ে আছে, ওখানে তোমাকে রাতে থাকতে দেব। না থাক, আজ বরং সারা রাত মুভি দেখি। আমি খুবই সরি। অন্য একদিন তোমাকে পুষিয়ে দেব, একসঙ্গে 2টো মেয়ের ব্যবস্থা করে দেব, বলে চোখ টিপল সে। তারপর ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আমি একটা ফাস্টফুডের দোকানে গিয়ে বসলাম। চিজ বার্গার আর কফি অর্ডার করলাম নেশা কাটানোর জন্য। তারপর একটা খুব পুরানো দেখে সিনেমা হলে গেলাম। দ্য গ্র্যাজুয়েট চলছে। অনেক কষ্ট করে ছবিটা শেষ করলাম। খুব একটা ভালো লাগেনি, কিন্তু আর কিছু করার ছিল না। ভোর 4টার দিকে থিয়েটার থেকে বেরিয়ে শিনজুকুর ঠান্ডা রাস্তায় অলসভাবে হাঁটতে লাগলাম। হেঁটে হেঁটে যখন ক্লান্ত হয়ে গেলাম, একটা কফি হাউসে গিয়ে বসলাম। এই কফি হাউসটা সারা রাত খোলা থাকে। একটা বই খুলে পড়তে শুরু করলাম। কফিতে চুমুক দিয়ে ভাবছিলাম কখন প্রথম ট্রেনের সময় হবে। অদ্ভুতভাবে সেই ভোরেও দোকানটায় অনেক ভিড় ছিল। সবাই হয়তো আমার মতো প্রথম ট্রেনের জন্যই অপেক্ষা করছিল। একজন ওয়েটার আমার কাছে এসে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে জানতে চাইল, আমার টেবিলের অন্য কেউ বসলে আমার কোনো সমস্যা আছে নাকি। আমি বললাম, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে কে বসলো বা না বসলো তাতে আমার কিছু যায় আসে না। আমার বয়সী 2জন মেয়ে এসে টেবিলে বসলো। তারা কেউই দেখতে খুব একটা সুন্দর না, আবার খারাপও না। তাদের পোশাক আশাক বেশ মার্জিত। দেখে মনে হয় ভোর 5টার শিনজুকুতে ঘোরাফেরা করার মতো মেয়ে তারা। সম্ভবত গত রাতে শেষ ট্রেনটা ধরতে পারেনি, বা এরকম কিছু একটা হবে। আমার এখানে বসতে পেরে তারা যেন হাফ ছেড়ে বাঁচল। আমার পরনে ভদ্রগোছের পোশাক, সন্ধ্যায় শেভ করেছি। তারপরও আমি পড়েছিলাম টমাস ম্যানের দ্য ম্যাজিক মাউন্টেন। সুতরাং আমার মধ্যে বেশ নম্র ভদ্র গোছের একটা ব্যাপার ছিল, যা দেখে মেয়ে দুটো আশ্বস্ত হয়েছিল যে আমার দ্বারা ওদের কোনো বিপদ হতে পারে না। মেয়ে দুটো একটা চাপা স্বভাবের, নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল। একটা মেয়ে একটু মোটা ধরনের আর কি। সে পরেছিল একটা ধূসর রঙের পার্কা আর সাদা জিন্স, কানে ঝিনুকের মতো বড় দুল। সঙ্গের মেয়েটা একটু ছোটোখাটো, চশমা পরা, গায়ে চেক শার্টের উপর নীল কার্ডিগান, হাতে একটা আংটি। পাথরটা বেশ দামি, সম্ভবত নীল কান্তমণি। একটু পরপর চশমা খুলে সে চোখ মুছছিল। তারা দুজনেই কেক, কফি আর দুধ অর্ডার করলো। কোনো একটা বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে চাপা সুরে ঝগড়া করছিল। মোটা মেয়েটা চেষ্টা করছিল ছোট মেয়েটাকে কিছু একটা বোঝাতে, আর ছোট মেয়েটা মাঝে মধ্যে প্রতিবাদ করছিল, আর কখনো বা মাথা নাড়িয়ে সায় দিয়ে যাচ্ছিল। স্টেরিওতে মিউজিকের ভলিউমটা বেশ চড়া, সে কারণে তাদের কথাবার্তা খুব ভালো করে শুনতে পাইনি। যেটুকু বুঝলাম তাতে মনে হলো ছোট মেয়েটা কোনো একটা কারণে রাগ করেছে, অথবা তার মন খারাপ,
আর মোটা মেয়েটা তার রাগ ভাঙানোর চেষ্টা করছে। বইয়ের পাতায় মনোযোগ দিতে পারছিলাম না, আর চোখে তাদের দেখতে লাগলাম। ছোট মেয়েটা তার ব্যাগ নিয়ে লেডিস রুমের দিকে যেতেই অন্যজন আমার সঙ্গে কথা বলা শুরু করলো। বলল, আপনাকে হয়তো বিরক্ত করছি, আপনি পড়ছিলেন, কিন্তু আপনি কি আমাকে একটু বুদ্ধি দিতে পারবেন? আমি চোখ তুলে বললাম, কীরকম বুদ্ধি? আপনি কি জানেন আশপাশে কোনো বার আছে কি না যেটা এখনও খোলা? বার? এই ভোর ৫টায়? হ্যাঁ, একটু দরকার। আমার মনে হয় না এই সময় কোনো বার আপনি খোলা পাবেন। বাসায় চলে যান। যাওয়ার সময় একটা বোতল নিয়ে যান, বাসায় বসে আরাম করে ড্রিঙ্ক করেন। কিছু কিছু ভেন্ডিং মেশিন থাকে, সেখানে সাকি পাওয়া যায়। আমার মনে হয় এখন আর বাসায় যাওয়া সম্ভব না। ব্যাপারটা আপনাকে একটু খুলে বলি। আমাকে সকাল 7:30 ট্রেনটা ধরতে হবে। এদিকে আমার বন্ধুর মন খুবই খারাপ। ও ড্রিঙ্ক করতে যাচ্ছে। এখন একটা বোতল নিয়ে যদি বাসায় যাই, সেখানে ড্রিঙ্ক করে ফিরে এসে 7:30 ট্রেনটা ধরতে পারবো না। তাহলে আর কী করবেন? যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো একটা ভেন্ডিং মেশিন থেকে একটা বোতল তোলেন, তারপর সেটা নিয়ে রাস্তার পাশে কোনো একটা নিরিবিলি জায়গায় বসে চুপচুপ করে খেতে থাকেন। আপনি কি আমাদের সঙ্গে একটু আসতে পারবেন? আমি? আপনাদের সঙ্গে? হ্যাঁ, যদি কোনো সমস্যা না থাকে। আমাদের সঙ্গে বসে একটু ড্রিঙ্ক করলেন। আমি জানি আপনার কাছে একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে। তারপরও বুঝতে পারছেন, দুটো মেয়ে একা একা ভেন্ডিং মেশিন থেকে একটা বড় বোতল তুললো, তারপর রাস্তার পাশে বসে ড্রিঙ্ক করলো। এটা খুব একটা ভালো দেখাবে না। আপনি সঙ্গে থাকলে একটু সাহস পাবো আর কি। এই জীবনে আমার অনেক আজব অভিজ্ঞতা আছে, কিন্তু ভোর ৫টায় শিনজুকু স্টেশনে একদম অচেনা অজানা দুটো মেয়ের সঙ্গে বসে ড্রিঙ্ক করতে হবে, এরকম অনুরোধের মতো অভিজ্ঞতা আগে কখনো হয়নি। সময়ের কোনো অভাব আমার ছিল না, তাই না করার প্রশ্নই ওঠে না। ভেন্ডিং মেশিন থেকে সাকি আর অল্প কিছু স্ন্যাক্স নিলাম। তারপর ওদের নিয়ে স্টেশনের পশ্চিম দিকের একটা খালি জায়গায় খুঁজে বের করলাম। শুরু হলো আমাদের ভোর 5:30টার ড্রিঙ্কিং পার্টি। মেয়েরা আমাকে বলল, তারা একটা ট্রাভেল কোম্পানিতে একসঙ্গে কাজ করে। সেই সূত্রেই তাদের মধ্যে বন্ধুত্ব। এটাই তাদের প্রথম চাকরি। ছোট মেয়েটা প্রায় 1 বছর ধরে একটা ছেলের সঙ্গে প্রেম করছিল, কিন্তু সে সম্প্রতি জানতে পেরেছে যে ওই ছেলে আরেক মেয়ের সঙ্গে নিয়মিত বিছানায় যায়। এটা শুনে সে বেশ কষ্ট পেয়েছে। মোটা মেয়েটা সারা রাত ধরে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এদিকে তাকে ভোর 7:30টার ট্রেনে নাগানো যেতে হবে। সেখানে তার বড় ভাইয়ের বিয়ে। ছোট মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু আপনি কি ঠিক শিওর ছেলেটা অন্য কোনো মেয়ের সঙ্গে নিয়মিত বিছানায় যাচ্ছে? সে সাকিতে অল্প একটু চুমুক দিল, তার পায়ের নিচে ঘাস মারালো, বলল, আমি শিওর। কি করে বুঝলেন? আমাকে কিছু বুঝতে হয়নি। আমি ওর বাসায় গেলাম, দরজা খুললাম, তারপর মেয়েটাকে ওর সঙ্গে বিছানায় পেলাম। বলেন কি, দরজা খোলা ছিল? হ্যাঁ। ওরা দরজা বন্ধ করেনি কেন? সেটা আমি কি করে বলবো। কবে ঘটেছে এটা? গত পরশু রাতে। এক ঝাঁক কাক পশ্চিম থেকে এসে বড় ডিপার্টমেন্টে স্টোরের উপর দিয়ে উড়ে গেল যখন সূর্য পুরোপুরি উঠে গেছে। মোটা মেয়েটার ট্রেন ধরার সময় হয়ে গেছিল। আমরা বাকি সাকিটুকু রাস্তায় পড়ে থাকা একজন ভবঘুরেকে দিয়ে গেলাম। মোটা মেয়েটা টিকিট কেটে ট্রেনে উঠে গেল। তাকে বিদায় দিয়ে আমি আর ছোট মেয়েটা কীভাবে যেন কাছের একটা হোটেলে গিয়ে হাজির হলাম, সেই বিখ্যাত লাভ হোটেল। আমাদের কেউই একজন আরেকজনের সঙ্গে সেক্স করার জন্য পাগল হয়েছিলাম না, তারপরেও ব্যাপারটা কেমনে কেমনে জানি ঘটে গেল। ওই মুহূর্তে সেটা বোধহয় জরুরি ছিল খুব। আমি কাপড় চোপড় খুলে বিয়ারের ক্যান নিয়ে বাথটাবে গিয়ে বসলাম। সেও শার্ট কার্ডিগান খুলে আমার কাছে এলো। ছোট্ট একটা বাথটাব। আমরা চাপাচাপি করে বসলাম। ওর শরীর ছিল অনেক ফর্সা আর কোমল, পাগুলো ছোট আর খুবই সুন্দর। ও বিয়ারে চুমুক দিল। আমরা কেউই ঠিক মাতাল হতে পারলাম না, না হলো নেশা, না হলো ঘুম। বাথটাব থেকে বিছানায় যেতেই সে সম্পূর্ণ অন্য এক মানুষে পরিণত হলো। তাকে আলতো করে স্পর্শ করলেও সে প্রচণ্ড উত্তেজিত হয়ে যাচ্ছিল। শরীর বাকি আর্তনাদ করছিল। পুরো সময়টা সে আমার পিঠে নখ দিয়ে খামচি দিল, মনে হচ্ছিল পিঠ থেকে মাংস তুলে ফেলবে। মেয়েটার এই প্রচণ্ড উত্তেজনা আমার শরীরেও ছড়িয়ে পড়ছিল। নিজেকে ধরে রাখাই কঠিন হয়ে পড়ল। অর্গাজমের সময় দীর্ঘ করে চেষ্টায় আমি মেয়েটার থেকে মনোযোগ সরিয়ে ফেললাম। উল্টো দিক থেকে সংখ্যা গোনায় মন দিলাম। 300 থেকে গণনা শুরু করছিলাম। 53তে এসে শেষ হলো। অর্গাজমের আগ পর্যন্ত মোট 16 বার সে আমাকে অন্য আরেকজনের নাম ধরে ডাকলো। শেষ হওয়ার পর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। 12:30টায় ঘুম ভাঙলো আমাদের। ততক্ষণ সে চলে গেছে। ভদ্রতা করেও একটা নোট লিখে যায়নি।
অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে মাথার একপাশে অদ্ভুত রকমের একটা ব্যথা হচ্ছিল। আমি গোসল করলাম ভালো করে। এসব হোটেলে শেভিং কিট থাকে, দাড়ি কামালাম। তারপর ফ্রিজ থেকে এক বোতল জুস বের করে চেয়ারে নগ্ন হয়ে বসলাম। ভাবতে থাকলাম গত রাতের ঘটে যাওয়া ব্যাপারগুলো নিয়ে। নিজের কাছে সত্য বলে মনে হচ্ছিল না। যা যা ঘটেছে এগুলো কি সত্যি ঘটেছে? বিয়ারের গ্লাসগুলো তখন টেবিলের উপর রাখা, আর বেসিনের উপর মেয়েটার ব্যবহার করা টুথব্রাশ। সুতরাং মিথ্যা হওয়ার কোনো উপায় নেই। আমি সিনজুকু স্টেশনের পাশের একটা দোকানে হালকা লাঞ্চ করে নিলাম। তারপর একটা টেলিফোন বুথে ঢুকে ফোন করলাম। আশা করছিলাম মিদুরি হয়তো একা বসে আছে বাসায়, কারো ফোনের জন্য অপেক্ষা করছে। একবার সঙ্গ দেওয়ার কথা বলেই দেখা যাক, ওর বাসায় গিয়ে হাজির হব। 15 বার রিং বাজলো, কিন্তু কেউই ফোন ধরলো না। এদিক সেদিক কিছুক্ষণ হাঁটলাম। মিনিট 20 পর আবার ফোন বুথে ফিরে গেলাম। এবারও একই ফলাফল হলো। এক প্রকার বিরক্ত হয়ে ডর্মে ফিরে এলাম। মেইল বক্সে একটা স্পেশাল ডেলিভারির চিঠি অপেক্ষা করছিল আমার জন্য। চিঠিটা নাওকর লেখা। তো আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উড উপন্যাসের 4র্থ পর্ব। তো আপনাদের উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাদেরকে জানাবেন আপনাদের মতামতগুলোই, এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।